তাদের সাথে অ্যাডজাস্ট করা, কমিউনিকেশনটা, আমার তাদের লেভেল নিয়ে যাওয়ার যে ব্যাপারটা, এই জায়গাটায় অনেকে আমরা হিমশিম খেয়ে যাই। এখানে আমি যদি বলি, গতকালকে আমার একটা ফ্রেন্ডের সাথে কথা হইলো, সে হচ্ছে কৃষি মন্ত্রণালয়ে জব করে। তার সাথে আমি গতকালকে কথা বলতে বলতে মানে এই বিষয়গুলো নিয়ে কথা বললাম যে প্রফেশনে একটা পেশায় যখন আমি ইনক্লুড করলাম, তখন কি অনেকে রিজেক্টেড হই। তার একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের কোনো নলেজ থাকে না, আমাদের কোনো ইতিপূর্বে এক্সপিরিয়েন্স থাকে না, যে কারণে হঠাৎ করে একটা পেশাতে যাওয়ার পরে আমরা ওখানে রিজেক্টেড হই বা ওখানে নিজেকে খাপ খাইয়ে নিতে পারি না। দেখা যাচ্ছে পড়াশোনা অবস্থায় লাক্সারি লাইফ লিড করি, কিন্তু একটা পেশাতে যাওয়ার পরে আসলে ওই লাক্সারি লাইফটা লিড করা যায় না একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত। কারণ প্রথমেই তো আমাকে কি করতে হয়, স্ট্রাগল করতে হয়। তো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করার একটা সুযোগ থাকে, যেহেতু সময় খুব অল্প। আর দুইটা বিষয় যদি বলি, একটা ইনকাম সোর্স কি হয়, স্টুডেন্ট অবস্থায় ক্যারিয়ার শুরু করলে আমাদের ইনকাম সোর্সের একটা ব্যবস্থা হয়ে যায়, যেটা কিনা আমাকে অনেক বেশি হেল্প করে, আমার ফ্যামিলিকে অনেক বেশি হেল্প করে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আমি নিজে থেকে কন্ট্রিবিউশন করতে পারি, বা বিভিন্ন সুযোগ সুবিধা আমি নিজের থেকে তৈরি করতে পারি। লাস্ট যে ব্যাপারটা, আমি মনে করি একজন মানুষের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে নিজের, মানে নিজের পরিচয়, নিজের আইডেন্টিটি, রাইট? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নিজের আইডেন্টিটি খুব গুরুত্বপূর্ণ। আপনার আমার একটা কথা আছে এরকম, যে কর্মই পরিচয়। হ্যাঁ, আপনার কর্মই আপনার পরিচয়। দেখেন, আমরা পৃথিবী বিখ্যাত বিভিন্ন মানুষকে আমরা চিনি, বিভিন্ন মানুষকে আমরা জানি, কিন্তু আমি তাদেরকে কিভাবে চিনি, আপনি যদি একটু থিঙ্ক করেন, একটু যদি অ্যানালাইসিস করেন, দেখেন তার কর্মের মাধ্যমে কিন্তু চিনি। আজকে প্রসঙ্গ যেহেতু আসছে কেরিয়ার নিয়ে, যদি বলি, দেখেন আমরা প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে চিনি। এখন আমার প্রশ্নের যে জায়গাটা, সেটা হচ্ছে আমরা ওনাকে কিভাবে চিনি। আমরা কিন্তু ওনার কর্মের মাধ্যমে ওনাকে চিনি। আমরা সাকিব আল হাসানকে চিনি, কিভাবে করে চিনি? আমরা কিন্তু তার কর্মের মাধ্যমে আমরা চিনি। আমরা তামিমকে চিনি, কিভাবে করে চিনি? আমরা ফুটবলার মেসিকে চিনি, নেইমারকে চিনি, রোনালদোকে চিনি, কিভাবে করে চিনি? তার একমাত্র কারণ হচ্ছে আমরা তাদেরকে চিনি ক্যারিয়ার। তারা একটা প্ল্যাটফর্মের মধ্যে আছে, তারা একটা ক্যারিয়ারের মধ্যে আছে, তারা তাদের অবস্থান থেকে ছোট্ট ছোট্ট পরিশ্রম করার মধ্য দিয়ে, তারা তাদের ক্যারিয়ারটা ডেভেলপমেন্টের মধ্য দিয়ে আজকে পুরো পৃথিবীতে তারা বিশ্ববিখ্যাত হচ্ছে। তারা তাদের নিজের পরিচয়টা পুরো পৃথিবীর সামনে তুলে ধরতে পেরেছে। আমার কাছে মনে হয় যে এজ এ স্টুডেন্ট হিসেবে আপনি, আমি, আমরা প্রত্যেকের অবস্থান থেকে উচিত যে এখন থেকেই আমরা ক্যারিয়ারটাতে ফোকাস করা, এবং এখান থেকে আগামী দিনে যেন পথ চলাটা আমার সহজ হয়, সাবলীল হয়, যেন আমি কাপ খাওয়া নিতে পারি, এবং আমার জন্য একটা এক্সপিরিয়েন্স হয়। ওভারঅল জায়গাগুলো থেকে আমার কাছে মনে হয় যে আমার স্টুডেন্ট অবস্থায় ক্যারিয়ারটা শুরু করা উচিত, এবং এটা আমাকে আমার ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যতের উন্নতি নিয়ে আমাকে অনেক বেশি হেল্প করবে। স্যার, লাস্ট একটা কোশ্চেন যেটা আমি করবো আর কি। আপনি যখন কাজটা শুরু করেন, অবশ্যই আপনার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, সবাই তো আপনার সাথে আমাদের এই কাজে সংযুক্ত হয় নাই। তো এরকম যদি ফ্রেন্ড থেকে থাকে, তাদের বর্তমান পরিস্থিতি, তাদের বর্তমান লাইফস্টাইল, তাদের বর্তমান ঈদ উদযাপন, আপনার ঈদ উদযাপনের মধ্যে যদি কোনো পরিবর্তন থাকে অথবা যদি কোনো ডিফারেন্স থাকে, যদি শেয়ার করতে, তাহলে বিষয়টা অনেকেই বুঝতে পারতো। অনেকে এখন আমরা কাজ করতেছি, অনেকে আমাদের নেগলেক্ট করে, অনেকে অনেক কথা বলে, এই যে জবাবটা কিন্তু সাথে সাথে দেওয়া যায় না, এটা 1 বছর 2 বছর 3 বছর পরে দিতে হয়। আপনি যখন কাজটা শুরু করেছেন, অবশ্যই কেউ না কেউ আপনাকে নেগলেক্ট করেছে, নেগেটিভিটি কথা বলেছে। তো এখন তাদের সাথে আপনার প্রতিক্রিয়া কেমন, তারা আপনাকে কোন চোখে দেখে? ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার একটা প্রশ্ন করছেন। যেহেতু সময় খুব অল্প, সংক্ষিপ্ত ভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যে ব্যাপারটা সেটা হচ্ছে, দেখেন, আমি 2019 সালের দিকে আপনার অগস্টের সেপ্টেম্বরের 10 তারিখে আমার এই ক্যারিয়ার শুরু হয়। তো তখন থেকে আজকে পর্যন্ত আপনার দেখা যাচ্ছে গত পাঁচ পাঁচ বছরের ক্যারিয়ারের অভিজ্ঞতা, আমার ফ্রেন্ড সার্কেল যারা এই মুহূর্তে মানে দেখা যাচ্ছে যে আপনার আমাদের সাথে ছিল, তো তাদের মধ্যে এবং আমার মধ্যে যে পরিবর্তন, সেটা হচ্ছে যে দেখেন, প্রথম ব্যাপার যেটা, সেটা হচ্ছে চিন্তা চেতনার তো একটা পরিবর্তন আছেই। কারণ আমি অনেকেরই এখনো দেখি, দেখা যাচ্ছে তারা পড়াশোনা অনার্স, অনেকেরই এখনো শেষ হয় নাই, অনেকের অনার্স রানিং। তো তারা এখনো তেমন কিছু করে না, হ্যাঁ বলা চলে, বা দেখা যাচ্ছে প্রাইভেট কোনো কোম্পানিতে জব করে, বা অনেকেই পড়াশোনা ছেড়ে দিচ্ছে, বা অনেকেই পড়াশোনা করতেছে। তো এখানে যে জায়গাটা, আমি যখন প্রথম ক্যারিয়ার শুরু করি, তখন আমি অনেকেই অ্যাপ্রোচ করি যে আমার সাথে চাইলে সে একটা বিজনেস স্টার্ট করতে পারে। অনেকেই হয়তো বা এটা অ্যাকসেপ্ট করছে, অনেকেই আবার রিজেক্টেড করছে। তো পরিবর্তনের যে জায়গাটা, সেটা হচ্ছে দেখেন, আজকে কত 4 থেকে 5 বছর কাজ করার ফলে আমার যে জিনিসটা হয়েছে, সেটা হচ্ছে যে আমি একটা কথা মানে আজকের এই সবার সামনে বলতে চাই, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আমি গত 3 বছর আমি কোনোদিনও 6 ডিজিটের নিচে ইনকাম করি নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ইডু ফিউচার এবং আমার যারা মেন্টর আছে তাদের। তো এখানে যে বিষয়টা, সেটা হচ্ছে যে দেখেন, আমার ফ্রেন্ড সার্কেল লাখ টাকা ইনকাম করে, 6 ডিজিট ইনকাম করে, আপনার এরকম আপনার একজনও নেই।
মানে একজনও নেই আপনি বলতে পারেন। তো এটার কারণ হচ্ছে দেখেন, আমি শুধুমাত্র ওই সময়টায় আপনার চিন্তা করছি যে না আমি শুধুমাত্র জব করব বা আমি একটা চাকরি করার জন্য আল্লাহ পৃথিবীতে আমাকে পাঠাইছে, ওই চিন্তা চেতনা থেকে আমি বের হয়ে গেছি। হ্যাঁ, আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে চিন্তা করছি যে না আমি ডিফারেন্ট কিছু চাইলে করতে পারি, এবং আমার কাছে মনে হয় আমি ভালো কিছু করার সম্ভাবনা আমার মধ্যে আছে, এবং এটা আমি বিশ্বাস করি। তো ওই জায়গা থেকে কিন্তু আমার শুরুটা করা। এবং আমি যদি বলি যে আজকে থেকে ৩-৪ বছর আগে ঈদগুলো আসলে যেভাবে করে খাটতো, এখন ঈদগুলো একটু ডিফারেন্ট ভাবে কাটে। কারণ এখন অনেকগুলো ভাই বোন আমার সাথে কাজ করে। তারা কিভাবে করে ভালো করতে পারে, তারা কিভাবে করে ইনকামটা নিশ্চিত করতে পারে, আমার যারা আমার সাথে কাজ করে, হ্যাঁ তাদের ইনকামটা নিয়ে কাজ করি। এবং আলহামদুলিল্লাহ আমার ম্যানেজমেন্টে বা দেখা যাচ্ছে যে আমাদের কমিউনিটিতে যারা কাজ করে তারাও ম্যাক্সিমামই লাখ টাকা ইনকাম করে, ২০-৪০ হাজার ৫০ হাজার টাকা ইনকাম করে, এরকম আপনার অর্ধ শতাধিক ব্যক্তি বেশি আপনার আছে। তো এইটাই সব থেকে প্রাপ্তির জায়গা। আমি হয়তো একটা জব করলে আমি একটা বা দেখা যাচ্ছে কাউকে জব দিতে পারতাম না, বাট আমি অ্যাজ এন্টারপ্রেনিয়ার, ডিজিটাল এন্টারপ্রেনিয়ার হিসেবে কাজ করার কারণে আজকে কিছু ভাইবোনকে সুযোগ দিতে পারছি। এবং আগামীতে আরো আমি বড় স্বপ্ন দেখি যে ইন ফিউচারকে নেতৃত্বের মাধ্যমে আমরা এই কমিউনিটি লিড দেওয়ার মাধ্যমে আরো একটা বড় বিজনেস এবং আপনার দেখা যাচ্ছে যে অনেকগুলো মানুষকে ফেসিলিটেট করব, এটাই আত্মবিশ্বাস। এবং একটা কথা বলে জাস্ট শেষ করব। গতকালকে যখন আমার ফ্রেন্ড, নাম হচ্ছে, নামটা না বলি, হ্যাঁ এখানে অনেকে পরিচিত থাকতে পারে, তো গভর্নমেন্ট জব করে, তো আমার সাথে কথা হচ্ছিল, তো বলতেছিল আমাকে যে বন্ধু তোরাই অনেক বেশি ভালো করছিস। আমি বলছি তুই তো গভর্নমেন্ট জব করস, তো ভালো বিষয়। তো না দেখ একটা বিষয়, তোরা যে টাকা ইনকাম করস, আমরা আসলে মানে তোরা এরকম ৪-৫ জন চাকরিজীবী মানে করতে পারবি, ডমিনেট করতে পারবি বা মানে পালন করতে পারবে, এরকম একটা বিষয় বললো। আমার কাছে তখন মনে হচ্ছিল যে না, ও চাকরি করেও গভর্নমেন্ট চাকরি পেয়েও আসলে ও হ্যাপি না। আলহামদুলিল্লাহ আমি গভর্নমেন্ট চাকরির পিছনে না ছুটে আমি আমার জায়গা থেকে এজ এন্টারপ্রেনিয়ার হিসেবে কাজ করার চিন্তা করছি। সেটা আমার মানে ও বলার পর আমি বিষয়টা নিয়ে প্রাইড ফিল করছি আর কি। তো এই হচ্ছে বিষয় স্যার। আশা করছি যে আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। থ্যাংক ইউ সো মাচ রমজান ভাই। আরেকটা কোশ্চেন আছে, এটা আমি শেষের দিকে যদি সময় পাই তাহলে আমি আপনাকে ডেকে নিব। আমরা প্রত্যেককেই রমজান ভাইয়ের যদি লাভ ব্রেক দিই, বিষয়টা কিন্তু এরকমই। আমরা শুরুর দিকে কিন্তু আমরা যখন কাজ শুরু করেছিলাম আমাদের লিডাররা বলতো একটা সময় আসবে যারা তোমাকে নেগলেক্ট করবে, যারা তোমাকে নেগেটিভ কথাবার্তা বলবে, তারাই তোমাকে নিয়ে একটা সময় আফসোস করবে। এবং এটাই কিন্তু ঘটতেছে। বাজারে কিন্তু সরকারি চাকরি অনেক ডিমান্ড, বাট সরকারি চাকরির পিছনে যদি আপনি গল্প শুনেন, যদি আপনি স্টোরি শুনেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা আসলে কতটুকু হ্যাপিলি লাইফ লিড করতে পারবো যদি এখানে টানা 2 থেকে 3 বছর কাজ করতে পারি। ঠিক আছে, ওকে, আমরা আর বেশি সময় নিব না। আমরা সেকেন্ড সেকেন্ড গেস্টের কাছে চলে যাব, যাকে আমরা ফেসবুকে সচরাচর অ্যাক্টিভ দেখি, বিভিন্ন বার্তা পোস্ট ছবির মাধ্যমে আমাদেরকে সবসময় সচেতন রাখে এবং নিজে সচেতন থাকে। এরকম একজন ব্যক্তির কাছে আমি চলে যাচ্ছি, আমাদের ফিউচারিটির আইকনিক লিডার তাওহিদ ভাইয়ের কাছে। আমরা প্রত্যেকেই একটা লাভ ব্রেক দিব তাহিদ ভাইয়ের জন্য। তো প্রথমেই আমি তাহিদ ভাইকে জিজ্ঞেস করতে চাই, ঈদটা থেকে এবারে ঈদটা আপনার কেমন কাটবে? আসসালামু আলাইকুম, তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক বেশি শুভেচ্ছা। ধন্যবাদ আলামিন ভাইকে, ধন্যবাদ রমজান ভাইকে খুব চমৎকার আলোচনা করার জন্য। আজকের ঈদ আলহামদুলিল্লাহ অন্যান্য ঈদের থেকে অনেক বেশি ভালো কেটেছে, অনেক ভালো কেটেছে আপনাদের প্রত্যেকের দোয়ায়। আমার বিশ্বাস আপনাদের ঈদও অনেক বেশি ভালো কেটেছে। সবার ঈদ কেমন কেটেছে একটু কমেন্ট বক্সে জানাতে পারেন বা চ্যাট অপশনে জানাতে পারেন। জি আলামিন ভাই। ওকে, আমি সেকেন্ড কোয়েশ্চেনটা করতে চাই, যেটা লাস্টে করার কথা ছিল রমজান ভাইকে। সেটা হচ্ছে আমরা তো যে বয়স মানে 22, 24, 25, এই বয়সে তো অনেক সময় আমরা সালামি নিয়ে থাকি। তো এবার সবকিছু মিলিয়ে ঈদে আপনি কত টাকা সালামি দিয়েছেন এবং সবকিছু মিলে কত টাকা শপিং করাইছেন আপনার টিম সহকারে, আপনার নিজের জন্য, ফ্যামিলির জন্য, একটু বলতে আমার। ধন্যবাদ আলামিন ভাইকে। অ্যাকচুয়ালি একটা কিউরিসিটি থাকে সবারই যে ভাইয়ারা কিভাবে করে ঈদটাকে উদযাপন করে বা কিভাবে করে সালামি প্রোভাইড করে। সো অনেকেই হচ্ছে মজার সহিত হচ্ছে আপনারা ইনবক্সে সালামি চান। যারা বেসিক্যালি সালামি চায় তাদেরকে সালামি দেওয়ার চেষ্টা করি আর কি। হ্যাঁ, বাট এবারের সালামির কথা যদি প্রথমে বলি আমার পরিবারের কথা। আমার বাড়িতে হচ্ছে 3টা ঘর আর কি। যারা গ্রামে থাকেন তারা বোঝেন, আমি গ্রাম থেকে আপনাদের সাথে কানেক্টেড হওয়া। সো 3টা ঘরে আমাদের জ্যাঠাতো ভাইদের ছেলে আছে বা বা পিচি পিচি ছেলেরা আছে, এদের জন্য আমি ঢাকা থেকে কাট করে এনেছিলাম। সেটা হচ্ছে ঈদ মোবারক লেখা সালামি। সো এই কার্ডের ভিতরে হচ্ছে সবার জন্য দিয়েছি।
তো টাকা দিয়ে সবাইকে ঈদ ঈদ মোবারক বলে সালামি প্রোভাইড করছি। তো পিচ্ছিরা বাচ্চা কাচ্চারা যারাই ছিল তারা অনেক বেশি খুশি। আমার দুইটা ছোট বোন আছে, তাদেরকে এভাবে করে সালামি প্রোভাইড করছে। আমার দাদু আছে, সবাইকে এভাবে করে সালামি প্রোভাইড করছি। হ্যাঁ, আর যারা দূর দূরান্ত আছে তাদেরকে বিকাশের মাধ্যমে সালামি দেওয়ার চেষ্টা করছি, যেহেতু ঈদের চাঁদ আকাশে, এখন সালামি দেওয়া যায় বিকাশে। তো বিকাশেই সালামি দেওয়াটা সুন্দর আর কি। সো অনেকই সালামি দেওয়া হয়েছে, বাট শপিং এর বিষয়টা হচ্ছে আলহামদুলিল্লাহ একটা সময় ছিল, রমজান ভাই যেভাবে করে বলছিল 5 বছর আগে, আমার স্পষ্ট মনে আছে 5 বছর আগে আমরা ক্যারিয়ার স্টার্ট করছি, প্রচুর পরিমাণে কাজ করছি, বাট একটা ঈদে নিজের জন্য শপিং করব ওইভাবে করে শপিং এর টাকা ম্যানেজ করতে পারি নাই। বাট আজকের দিনে এভাবে করে বলতে পারি আলহামদুলিল্লাহ টিমের ম্যানেজমেন্ট লিডারদেরকে আলহামদুলিল্লাহ ভালো একটা শপিং এর জন্য ইয়ে করা দেওয়া হয়েছে। এবং হচ্ছে আমার 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 পরিবারের জন্য সবচেয়ে বেস্ট শপিংটা করছি আমি লাস্ট 3 ইয়ার্স। আমি চাই আমার পরিবারের যারাই আছে সবার জন্য বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যায় আমি হচ্ছে শপিং করার জন্য। হ্যাঁ, সো আলহামদুলিল্লাহ প্রায় আমি দেখলাম যে 1 লাখ প্লাস শুধু শপিং এবং সালামি এই পারপাস আমার কস্ট গেছে। এবং যেটা তো অনেক বেশি হ্যাপি ফিল করি, অনেকে টাকা ইনকাম করা হয়তো বা রেখে দিতে চায়, বাট আমি টাকা ইনকামের চেয়ে খরচ করাতে একটু বেশি ভালো লাগে আর কি। আলামিন ভাই। ওকে, যেহেতু আপনি একজন তরুণ উদ্যোক্তা এবং আপনি তরুণ উদ্যোক্তা তৈরি করার জন্য কাজ করছেন, তো আজকে কানেক্ট হয়েছে আমরা এখানে যারা সবাই তরুণ, তো তাদের উদ্দেশ্যে যদি আপনি একটু বক্তব্য রাখবেন কিভাবে করে আমরা আমাদের ক্যারিয়ারটাকে সামনে দিকে নিয়ে যেতে পারি, এবং আপনার মতো নিজের ফ্যামিলি মেম্বার, টিম পার্টনার, ভাই বোনদের সালামি দিয়ে প্রত্যেকটা ঈদ রাঙাতে পারি, কিছু গাইডলাইন আপনি দিন। ধন্যবাদ আলামিন স্যারকে দারুণ কোশ্চেন করার জন্য। আমরা যারা এখানে আছি সবার জন্য উত্তরটা পেলে অনেক বেশি ভালো হবে। আমি সুন্দরভাবে একটু আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। প্রথম বিষয় হচ্ছে দেখেন, আমরা ক্যারিয়ারটাকে একটা ডিসিশন নিয়ে কিন্তু ক্যারিয়ারটাকে শুরু করছি। আমরা যারা তরুণ আছে, যেটা বলছিল আলামিন ভাই, তরুণদের মধ্যে আমাদের প্রত্যেকের মধ্যে অসীম সম্ভাবনা আছে। অসীম অসীম সম্ভাবনা থাকার কারণে আমরা যখন কোনো একটা জিনিসের সিদ্ধান্ত নিই, ওই সিদ্ধান্ত নিয়ে কিন্তু আমরা সম্ভাবনাটাকে ফুলফিল আপ করতে পারি। সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আমরা যদি একটু লক্ষ্য করি, এক এক মাস বা হচ্ছে 29 দিন সিয়াম সাধনার পর কিন্তু আমরা আজকে একটা ঈদ পেয়েছি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের দিনটাকে আমরা খুব চমৎকার ভাবে কিন্তু উদযাপন করি। সো দেখেন, সাধনা করার পর কিন্তু উদযাপন করা, ঠিক সেম ভাবে আমি তরুণদেরকে প্রথমত এটি বলতে চাই, আমি নিজেও যেহেতু তরুণ, আমরা প্রত্যেকে এই মেসেজটা নিতে পারি, লাইফকে নিয়ে প্রচুর পরিমাণে সাধনা করতে হবে, ক্যারিয়ারকে নিয়ে প্রচুর পরিমাণে সাধনা করতে হবে, তখন একটা সময় যা উদযাপন করা যাবে। তাহলে আমাদের সর্বপ্রথম লেসন হচ্ছে যে সাধনা করতে হবে, মানে পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে। যদি সাধনা করতে পারি তখন একটা সময় যে আমরা কি করতে পারবো, গ্রেট কিছু করতে পারবো। হ্যাঁ, আমি 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 জাস্ট এভাবে করে একটু যদি বলতে চাই, আমরা এখানে যারা আছি একটা মানে নিজের ডিসিশন নিজেকে নিতে হবে। এই যে আজকে ঈদের দিন ধরেন, আপনি অনেকের কাছে সালামি চাচ্ছেন, কিন্তু টু বি অনেস্ট আমি কারো কাছ থেকে সালামি পাইনি, এবং আমি কারো কাছ থেকে সালামি চাইও নাই। এখন আমি কারো কাছে চাইবো না, আমি কারো কাছে পাবো এই আশাও থাকি না, আবার পাইলেও আমার মধ্যে ওই ফিলিংস কাজ করে না কেমন জানি, আবার চাইতো কেমন জানি লাগে। কারণ আমি দিতেই ভালো বোধ করি, দিতেই পছন্দ করি। আমি সবাইকে এইটুকু বলতে চাই, আমরা এই মেন্টালিটি নিয়ে আসি যে আগামী ঈদে আমি সালামি নিব না, আমি সালামি দিব। কারণ দেওয়ার মধ্যে প্রশান্তি আছে, দেওয়ার মধ্যে ভালো লাগা আছে, একটু নিজের মধ্যে অন্যরকম প্রশান্তি ফিল করাই, লাইফে হ্যাপিলি লাইফটাকে লিড করার জন্য অত্যন্ত প্রয়োজন এটা। এজন্য আমি বলবো একটা ডিসিশন নিই, আগামী ঈদটা অন্তত পুরো ঈদটাকে যাতে করে লক্ষাধিক টাকা কষ্ট করে ঈদটাকে শপিং হতে, ঈদ সালামি হতে শুরু করে, নিজের জন্য সবকিছু মিলে 1 লাখ টাকা বাজেট করে যাতে করে ঈদটাকে উদযাপন করতে পারি, তখন যে আপনার ঈদটা একটা রিয়েলিস্টিক এবং গ্রেট একটা ঈদ আপনি আপনার জায়গা থেকে উদযাপন করতে পারবেন। এবং সবচেয়ে বড় বিষয় আমার আলামিন ভাই, এবার সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল, আমি গতবারও জাকাত দিয়েছি। কারণ জাকাত দিতে আমার আমার আমি আমি আলহামদুলিল্লাহ এই অল্প বয়সে যে আমি এত টাকা জাকাত দিতে পারতেছি, এটা অনেক বড় একটা সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ আমি গতবারের তুলনায় এই বছর আরো বেশি জাকাত দিতে পারছি। কারণ ডেফিনেটলি আমার অর্থের পরিমাণ গত বছরের তুলনায় এবছর আরো বেশি বাড়ছে। সো আমি সবকিছু মিলে আমি দেখলাম যে জাকাত দিয়ে আমি অনেক বেশি ভালো ফিল করলাম। সো আমি তরুণদেরকে এভাবে করে বলতে চাই, অনেকে আছে যে না অনেক মুরব্বী হওয়ার পর
অনেক বয়স হওয়ার পর, টাকা পয়সা ইনকাম করার পর তারপর জাকাত দিবে, এটা করবে। আমি বলবো যে একটা বছর একটা চ্যালেঞ্জ দিই যে আমি 2 লাখ টাকা সেভিংস করবো, ওই 2 লাখ টাকা আমার অ্যাকাউন্টে থাকবে, বা ওই 2 লাখ টাকা আমার কোন একটা জায়গায় থাকবে যাতে করে আমি জাকাত দিতে পারি। সো আমরা চাইলেই পারি, আমরা চাইলেই পারি। আমরা আমরা দেশটাকে সুন্দর করে সাজাতে পারি, আমরা আমাদের পরিবারটাকে একটা দারুণ জায়গায় নিয়ে যেতে পারি, নিজেদের মধ্যে একটা হ্যাপিনেস নিয়ে আসতে পারি। সো সবাইকে আমি নাম্বার 1ই বলবো, আপনি ডিসিশনটাকে পারফেক্টলি নেন নিজেকে নিয়ে। নাম্বার 2 হচ্ছে আপনি যে জায়গায় কাজ করবেন ওই জায়গায় যথেষ্ট ফোকাসে থাকবেন। নাম্বার 2, ফোকাসে থাকতে হবে। আমরা অনেক শুনি যদি এই কথাগুলা, বাট আমি আজকে আরেকটু একটু ডিফারেন্ট ভাবে বলতে চাই। মজা মানে আমরা আজকে তো উদযাপন করতেছি, মানে ঈদটাকে উদযাপন করতেছি। সবার হয়তো বা ইন্সপায়ারেশন কথাবার্তা ভালো লাগবে না, কিন্তু এটা হচ্ছে ঈদ ইন্সপায়ারেশন। আগামী ঈদ যাতে করে আরো পারফেক্ট কাটে। আমি জানি আপনাদের ঈদ এবারও অনেক ভালো কাটছে, কিন্তু ভালোর তো কোনো শেষ নাই। আগামী ঈদ যাতে আরো ভালো কাটে ওইভাবে করে নিজেকে প্রিপেয়ার করার জন্য কিছু কথা। নাম্বার 1 ডিসিশন নেন। নাম্বার 2, আপনি আপনার জায়গা থেকে আপনার ফোকাসটাকে ধরে রাখেন। কারণ এই 1 বছরে অনেকে আছে আজকে ডিসিশন নিবে কিন্তু ফোকাসটাকে ধরে রাখতে পারবে না। হয়তো বা এই জায়গায় কতটুকু করবে, তারপরে অমুক জায়গায় কতটুকু করবে, মানে এই কাজে 2 মাস সময় দিল, পরে দেখতেছে না কিছু তো হচ্ছে না, আবার অন্য জায়গায় সময় দিল। ইটস লাইক 12 বাতার স্টাইল, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ। মানে এটা না করি, একটা জায়গায় ফোকাস থাকি, একটা জায়গায় ফোকাসে থেকে কাজটাকে করার মাধ্যমে একটা গ্রেট কিছু করি। নাম্বার 3, হার্ড ওয়ার্কিংটা করি প্রচুর পরিমাণে, যত পারি। এখনই তো সময় ভাই, আমাদের মধ্যে যে পরিমাণ এবিলিটি আছে, মানে যে পরিমাণ পাওয়ার আছে, এটা তো অন্য কোনো সময় থাকবে না। আমরা সবাই শুনেছি না, যৌবনকালের ইবাদত নাকি সবচেয়ে বেশি কবুল হয়। তাহলে যৌবনকালের কাজও সবচেয়ে বেশি আর্নিং দিবে, সবচেয়ে বেশি উপার্জন দিবে। তো যৌবনকালে আমাদের যে কাজ আছে ভাই, কাজটাকে পারফেক্টলি করি, মানে পারফেক্টলি করতে পারলেই হয়ে যায়। লাস্ট বলবো কনসিস্টেন্সিটাকে মেনটেন করি, ধারাবাহিকতা। 5 দিন করলাম, 1 মাস করলাম, তারপর আর করলাম না, হ্যাঁ এক্সকিউজ দিচ্ছি, এগুলা থেকে দূরে রেখে ধারাবাহিকতাটা অবলম্বন করি। এবং লাইফে প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন আছে, টাকাটাকে ইনকাম করি এবং টাকাটাকে ম্যানেজমেন্ট করি। হ্যাঁ, আর কিছু না। আপনাদের সবারই ঈদ অত্যন্ত ভালো কাটুক। আলামিন ভাইকে ধন্যবাদ দারুণ কোশ্চেন করার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। ইনশাল্লাহ পরবর্তী ঈদের লাইভে আমরা জানতে পারবো যে আপনি আপনার পরিবার সহকারে কষ্ট পূরণ করে ফেলেছেন। এটা আমার প্রত্যাশা হলো আপনার প্রতি। আশা করছি এটা পূরণ হয়েছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা আমরা পরবর্তী গেস্টের কাছে চলে যাব। আপনারা তাওহিদ ভাইয়ের কাছে যে বিষয়গুলো শুনেছেন, আরো অনেকগুলো কোয়েশ্চেন করার আমার প্ল্যানিং আছে, বাট সময় নেই। আমরা চলে যাব নেক্সট আমাদের গেস্টের কাছে। মানে উনি হচ্ছে আমার বড় ভাই। বড় ভাইয়ের কাছে এখন পর্যন্ত সালামি চাওয়া হয় নাই। সকলের সামনে সালাম দিয়ে বড় সালামিটা পেয়ে নিচ্ছি এবং আমাদের প্রোগ্রামে আহ্বান জানাচ্ছি মিজানুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ আলামিন ভাইয়াকে অত্যন্ত চমৎকারভাবে আজকের অনুষ্ঠানটি পরিচালনা করছেন। পাশাপাশি সবাইকে ঈদ মোবারক। আশা করি প্রত্যেকেরই ঈদটা খুব ভালো কাটছে। এটাই আসলে আমার জায়গা থেকে কামনা। ধন্যবাদ। জি ভাই, আপনি তো সবসময় ক্রিটিক্যাল বিষয়গুলো নিয়ে কাজ করেন, তো আমি একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন করতে চাই। বাংলাদেশে আমরা সকলেই বসবাস করছি, বাংলাদেশ অনেক বেশি উন্নত হচ্ছে, তবে তার পাশাপাশি আমাদের বেকারের সংখ্যাও বাড়ছে। তো যদি এই বিষয়ে আপনি কোনো গাইডলাইন দিতেন, কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত, তো আমরা কিভাবে এই সমস্যা সমাধানের জন্য ভূমিকা রাখতে পারি বাংলাদেশ সরকার? আচ্ছা আচ্ছা, ওকে, অসংখ্য ধন্যবাদ। চমৎকার। অনেক বেশি পরিমাণে চিন্তা করা হয়, দেখা হয়। তো আমি আসলে আমার জায়গা থেকে বলবো যে আমরা অনেকেই চিন্তা করি আমাদের কান্ট্রিকে আমরা কি করি, দোষারোপ করি যে আসলে আমাদের দেশের সমস্যা, আমাদের সিস্টেমের সমস্যা। হ্যাঁ, সিস্টেমে তো অবশ্যই সমস্যা আছে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কিছু চিন্তা ভাবনার পরিবর্তনটা আসলেই কিন্তু আমরা এই সমস্যাটার সমাধান করতে পারি। ধরেন আমি যদি একটা সিম্পলি কথা দিয়ে স্টার্ট করি, প্রত্যেকেই কিন্তু এখানে যারা যারা আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি শেষ করে অনেকে এগুলোকে পড়াশোনা শেষ করে এখন জব সেক্টরে গিয়েছেন বা এখনো অধ্যয়ন অবস্থায় রয়েছেন। কিন্তু আপনি একটু একটা কোশ্চেন যদি আমি আপনাকে এভাবে করে বলি যে প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটি আপনি শেষ করেছেন বা অধ্যয়নরত রয়েছেন, প্রত্যেকটা টিচারই আমাদেরকে সবসময় এটা বলেছে ভালো করে পড়াশোনা করো, পড়াশোনা শেষ করার পরে ভালো একটা চাকরি তুমি করতে পারবো, রাইট? প্রত্যেকটা টিচার কিন্তু এই কথা আমাদের প্রত্যেককে, কিন্তু কোন টিচার কিন্তু আমাদেরকে কখনোই এইটা বলেন নাই যে আসলেই যে তোমরা তোমাদের জায়গা থেকে পড়াশোনা শেষ করে তোমরা একজন ভালো উদ্যোক্তা হও। কোন টিচারই কিন্তু আমাদের কখনো বলেন। এখন কেন আসলে এই জিনিসটা উদ্যোক্তার কথাটা কেন আসবে? ধরেন উদ্যোক্তার জায়গা থেকে কি আসে? উদ্যোক্তার জায়গা থেকে চাকরি আসে। আমি যদি নর্মালি একটা কথা বলি যে আমি একটা ভাতের হোটেল দিব, একটা ভাতের হোটেল যদি আমি দিতে যাই তাহলে দেখা যাচ্ছে যে ওই ভাতের হোটেলটার জন্য আপনার কিন্তু একজন কাটাকুটি করার জন্য লোক রাখবে, বাবুর্চি আপনার একজন লাগবে, সহকারী বাবুর্চি একজন লাগবে, ওয়েটার লাগবে 3 থেকে 4 জন, কেশিয়ারে বসার জন্য
আপনার এক থেকে দুইজন লাগবে। তার মানে আলটিমেটলি কিন্তু একটা সিম্পলি আমি একটা ভাতের হোটেল দিলেও কিন্তু আমার কি লাগতেছে, আমার এমপ্লয়ি লাগতেছে, আমার চাকরির আপনার কি হচ্ছে, অপশন তৈরি হচ্ছে। তার মানে আমরা সবাই ছোটবেলা থেকে মাইন্ডসেট নিয়ে বড় হচ্ছে যে আমাদেরকে একটা ভালো চাকরি করতে হবে। তো প্রত্যেকে যদি চাকরি করতে চায় তাহলে চাকরিটা দিবে কে? আর এই টেন্ডেন্সিটা কিন্তু আমাদের ওই ব্রিটিশরা আমাদের মাথার মধ্যে ইনজেক্ট করে গেছে। আমাদের কিন্তু বাঙালিরা কিন্তু একটা সময় উদ্যোক্তাই ছিল, আমরা অনেক ব্যবসা করেছি। আপনার হলো গিয়ে ব্রিটিশের সাথে, আমরা আরবদের সাথে আমরা অনেক কি করেছি, বিজনেস করেছি। ওই সময়টা আপনি ইতিহাস ঘাটলে আপনি দেখতে পারবেন। তো দেখা যাচ্ছে ওই সময়টা তখন দেখা গেল যে বিজনেসে অনেক বেশি রিস্ক আছে, বিজনেসে অনেক বেশি প্রবলেম আছে। তখন কি করলো, অনেকে চিন্তা করলো যে না, আমি ব্রিটিশে অফিসে যদি একটা জব করি, মাস শেষে আমার কোনো টেনশন নাই, আমার একটা টাকা আসবে। ওইখানে তারা অ্যাডজাস্ট হওয়া শুরু করছে, আমরা আস্তে আস্তে দাসত্বের জীবনে চলে গেছি। আর এই যে দাসত্বের জীবনে চলে আসছে, এইটার থেকে আমাদের এখন পর্যন্ত আমরা বের হইতে পারি নাই, কারণ আমাদের এডুকেশন সিস্টেম ওই বের হওয়ার জন্য কিছু করে। এডুকেশন সিস্টেমে কি করা হয় নাই, বের হওয়ার জন্য কি কোনো সিস্টেমে ক্রিয়েশন করে। আর এই সিস্টেমটা ক্রিয়েশন করে নাই বলে আমরা প্রত্যেকে এখন পর্যন্ত টেন্ডেন্সি নিয়ে বের হচ্ছে যে আমাদের কি করতে হবে, চাকরি করতে হবে। তাহলে চাকরিটা দিবে কে? আর এর জন্যই যদি বেকারত্ব থেকে বের হইতে হয় তাহলে আমাদেরকে উদ্যোক্তা হইতে হবে। আমাদের কি করতে হবে, আমাদের চাকরির আপনার হলো গিয়ে অপশন তৈরি করতে হবে। ধরুন আজকে মিডিল ইস্টের কথা যদি বলি, যে বাংলাদেশে এত লাখ লাখ কোটি কোটি কি যাচ্ছে, প্রবাসে যাচ্ছে। কেন প্রবাসে যাচ্ছে? সবাই তারা উদ্যোক্তা। আপনি আপনি ইউরোপের কথা বলেন, সবাই তারা উদ্যোক্তা। তারা সবাই ব্যবসা করতে পছন্দ করে। ব্যবসা করতে করতে তারা এমপ্লয়ি খুঁজে পায় না। এই জন্য আমাদের মতো নিম্ন আয়ের দেশ যে সকল কান্ট্রিগুলি রয়েছে সেখান থেকে হায়ার করে। কিন্তু আমরা বাংলাদেশি, অ্যাজ এ বাংলাদেশি, যখন আমরা উদ্যোক্তা হওয়া শুরু করবো, যখন আমরা চাকরির আমরা হলো কি অপশন তৈরি করা শুরু করবো, তখন আমরা কি করবো, আমাদের জায়গা থেকে আমরা আমাদের দেশে কি পাবো না, আমরা হলো কি এমপ্লয়ি পাবো না। তখন দেখা যাচ্ছে আমাদের চাইতে নিম্ন কান্ট্রি যেগুলি রয়েছে ওইখান থেকে হায়ার করে আমরা আমাদের দেশে নিয়ে আসবো চাকরি করার জন্য। এই সিম্পল কনসেপ্টটা এখন পর্যন্ত ঘুমোরের মধ্যেই রয়েছে, এটা আমাদের চোখের সামনে আসতেছে না। আর এইটা যদি আমরা চিন্তা ভাবনা করি এবং স্বপ্ন বোনা শুরু করি যে আমি হব একজন উদ্যোক্তা, আমি আমার জায়গা থেকে আরো 10 জন 20 জন আপনার 30 জন 50 জনকে কি করবো, আমি হলো ক্যারিয়ারের সুযোগ দিব, ইনকামের সুযোগ দিব, তখন দেখবেন কি আমাদের দেশটা আসলে পরিবর্তন হওয়া শুরু করবে। এবং এই আমি গর্ব করে বলতে পারি, ঠিক এরকম হাজার উদ্যোক্তার তৈরি করার একটা ফ্যাক্টরি আছে, সেটা হলো আমাদের প্রাণের প্রতিষ্ঠান এডুফিউচার। এখানে হাজারো হাজার উদ্যোক্তা তৈরি করছে এবং হাজার হাজার স্বপ্ন তরুণ তরুণীকে দেখাচ্ছে, এবং আমরা আমাদের জায়গা থেকে ওই স্বপ্ন নিয়ে কিন্তু আগাচ্ছি। সো আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গা থেকে আমাদের বের হয়ে এই চিন্তাটা করলে আমরা আমাদের জায়গা থেকে অনেক সুন্দর করে আমাদের দেশটাকে কি করতে পারবো, আগাতে পারবো। কারণ আমরা তরুণ, আমরা আগামী দিনের, আমরা ভবিষ্যৎ। আমরা আমাদের মেন্টালিটি চেঞ্জ করে ফেললে পরবর্তীতে প্রত্যেকটা জায়গা থেকে মেন্টালিটি চেঞ্জ হবে। সো এটা ছিল আমার এই বিষয়টা। ধন্যবাদ। আরেকটা রিলেটেড কোশ্চেন করতে চাই, যেহেতু আপনার সাথে অনেকদিন যাবত আমি কাজ করছি, অনেকেই বর্তমান সময় কাজ করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বাধার সম্মুখীন হয়, অনেক সময় মন খারাপ করে, অনেক কষ্টের বিষয় চলে আসে। তো আপনি আপনার এই লাইফে অবশ্যই কষ্টের সময় পার করেছেন, আলহামদুলিল্লাহ এখন খুব ভালো একটা সময়ের মধ্যে আমাদের সময় যাচ্ছে। তো কষ্টের লাইফটা আপনার কেমন ছিল এবং আসলে কিভাবে করে বলেন যদি অ্যান্সারটা। হ্যাঁ, দারুণ কোশ্চেন করেছেন। আসলে কষ্ট ছাড়া আসলে মানে কোনো কিছুই হয় না। আমার লাইফে আসলে অনেক স্ট্রাগল করেই এই জায়গাটায় আসা। আমাকে চেনেন, আপনারা হয়তো অনেকেই জানেন, আমি হলো গিয়ে ওই সময় থেকে কাজ করা শুরু করেছিলাম। ছোট্ট একটা এক্সাম্পল যদি আমি বলি আপনাকে, যখন আমরা কাজ করতাম তখন এই অনলাইন ব্যাপারটা, জুম, এই বিষয়টা একটু কম ছিল। আমরা ড্রাইভারটা হয়েছি কোভিডের সময়। তো তখন দেখা যাচ্ছে যে আমাদেরকে ফিজিক্যালি অনেক বেশি কাজের মধ্যে অ্যাটাচ থাকতে হতো। তখন আমি স্টুডেন্ট লাইফে যেহেতু কাজ করা শুরু করেছি, পকেটে ওইভাবে টাকা পয়সাও থাকতো না। তো আমি আমার জায়গা থেকে দেখা যাচ্ছে 20 টাকা নিয়ে যদি আমি বা 40 টাকা নিয়ে যদি আমি অফিসে যেতাম ভাড়াটা দিয়ে, এর পরবর্তীতে দুপুরবেলা ক্ষুধা লাগলেও পকেটের দিকে তাকাইতে হইতো যে আসলে আমি একটা কিছু খাবো, আমি যদি খেয়ে ফেলি তাহলে আবার ভাড়া দিয়ে আসবো কিভাবে। এরকমও দিন গিয়েছে। আবার এরকমও দিন গিয়েছে আমি আমার একটা ছোট আমার কাজের ব্যাপারে আমার একটা সাবজেক্ট টিম রয়েছে, সেটা হলো কি আপনার ইয়াতে নারায়ণগঞ্জে ছিল। ওই সময়টা ওইখানে যাওয়ার জন্য আমার ট্রেনে আমি ভাড়া দিয়ে যাবো, ওই ভাড়াটাও কিন্তু ছিল। হ্যাঁ, তো দেখা যাচ্ছে আমি যদি বলি এইভাবে করে, তো ওই সময়টা ট্রেনের টিটি যদি আসতো আমি খুব ইগনোর করতাম, একটু লুকানোর চেষ্টা করতাম যাতে আমার কাছে ভাড়া না আর কি চায়। এভাবে করে একদিন একটা লোক একই টিকিট দিয়ে যাওয়া আসা করতে গিয়ে আমাকে ধরে ফেলেছিল। পরে আমি স্টেশনে অনেক সময় বসেও ছিলাম, তারপর অনেকক্ষণ বলে স্টুডেন্ট বলে তারপর আমাকে ছেড়েছে। তো এরকম দিন গিয়েছে। কিন্তু ওই ব্যক্তিটা একটা সময় যখন ইনকামটা বেড়েছে, আবার যখন কাজ করেছে, কারণ আমরা সবসময় চিন্তা করতাম যে এই কষ্টটা আমি কেন করতেছি, কারণ আমি যদি কষ্ট না করি তাহলে ইতিহাস তৈরি হবে কিভাবে। আপনি দেখবেন একটু খেয়াল করে যে
আপনার আশেপাশে অনেক মানুষ আছে যারা লোকে ডক্টর মানে ডক্টরিতে চান্স পেয়েছে, মানে মেডিকেলের চান্স পেয়েছে, ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আপনার হলো কি আপনার লয়ারের ছেলে লয়ার হয়েছে, এদেরকে নিয়ে কিন্তু কোনো নিউজ হয় না। কিন্তু আপনার আশেপাশে দেখবেন যদি একটা রিক্সা চালকের মেয়ে মানে মেডিকেলে চান্স পাইছে, ওইটা নিয়ে কিন্তু নিউজ হয়েছে। আপনার জায়গা থেকে দেখবেন যে হলো একজন রাজমিস্ত্রির ছেলে, উনি ওনার জায়গা থেকে মেডিকেলে চান্স পেয়েছে বা বুয়েটে চান্স পেয়েছে, এটা নিয়ে কি করেছে, এটা নিয়ে নিউজ হয়েছে। তার মানে কেন এগুলি নিয়ে নিউজ হয়, ওইটা কিন্তু আপনার অস্বাভাবিক একটা কাজ, এটা সাধ্যের মধ্যে ছিল না, অনেক স্ট্রাগল করে তারপর কাজ করেছে। তার মানে লাইফে যত কাজ আপনি স্ট্রাগল নিয়ে করবেন, কষ্টের মাধ্যমে নিয়ে করবেন, প্রত্যেকটা অর্জন কিন্তু কষ্টের মধ্য দিয়ে আসে, কষ্টের মধ্য দিয়ে কিন্তু সুখটা আসে। তো এই যে আইডিওলজি, এই যে ফিলোসফিটা ছিল, এই ফিলোসফিটা সবসময় মনে প্রাণে ধারণ করে রেখেছিলাম, এবং ওই সময়টা ওই কষ্টটাকে ধারণ করে রেখেই কিন্তু কাজটা করা শুরু করেছি। তখন আমার কাছে মনে হতো সবসময় যে না, এই দিনে আমার কি হবে, পরিবর্তন হবে। একটু টাকা বাড়লো তখন কি করতাম, যে টিকিট, ট্রেনের টিকিটটা কেটে বুক পকেটে রাখতাম, টিটি আসলে মানে বুকটা সামনে দিয়ে দিতাম যে দেখেন আমি টিকিট কেটে যাচ্ছি। এর পরবর্তীতে কি হইলো, এর পরবর্তীতে যখন আরেকটু ইনকাম করা বাড়লো, তখন চিন্তা ভাবনা হইলো যে না, এখন আর ট্রেনে যাওয়ার আসলে মানাচ্ছে না। তখন আমরা হলো বাসে যাইতাম, জানালার সিটে বসতাম, কানে হেডফোন লাগাতাম, মনে হইতো যে না লাইফে আমি আর বড় হচ্ছি। এর পরবর্তীতে মনে হইলো যে না, এরপরে আরেকটু ইনকাম করা শুরু করলাম, আরেকটু ইনকাম বাড়া শুরু করলো। তখন আবার মনে হচ্ছে যে না, এখন আসলে নন এসি আসলে আমার সাথে যাচ্ছে না, এসি বাস দিয়ে আসলে যাওয়া যায়। শীতল একটা বাসে, যারা নারায়ণগঞ্জে থাকেন আপনারা বুঝবেন, শীতল বাসে দিয়ে মানে বাসের টিকিট কেটে খুব মানে ফ্যান্সি ভাবে কি করতাম, আমি হলো নারায়ণগঞ্জে যে আমি ওইখানে ওই টিমটাকে সাপোর্ট দিতাম। এর পরবর্তীতে যখন দেখলাম যে না, আমার হলো কি এখন আরো বেশি ইনকাম হচ্ছে না, আর হচ্ছে না, তখন আমি তাদেরকে বলা শুরু করেছি, এতটুকু যে না, আমি এখন থেকে আমি আগামী 2 মাসের মধ্যে আমি আপনাদেরকে ভিজিট করতে আসবো না, আল্লাহ পাক চাইতো নিজের প্রাইভেট যান নিয়ে আপনাদের এখানে আসবো, মানে বাইকের কথা বলছি। বিশ্বাস করেন, যে টাইমের কথা বলেছি ওই টাইমের পরবর্তীতে ওই নারায়ণগঞ্জে আমি আমার বাইক নিয়ে তারপর কি করেছি, ওইখানে গিয়ে সাপোর্ট দিয়েছি। সো এগুলি হলো কি অ্যাচিভমেন্ট, এগুলি হলো কি আমার আসলে কষ্টের পর থেকে আসলে সুখটা আসতেছে, এটা বোঝা যায়। এ পর্যন্ত দেখবেন আজকে আপনার তাওহিদ স্যার বলেছেন বা আপনার আলামিন স্যারের, আপনার নিজের কথা আমি যদি বলি, আমি প্রত্যেকে তো ব্যক্তিগতভাবে আমি চিনি, প্রত্যেকেরই কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ডে অনেক কষ্টের কি আপনার হলো ইতিহাস রয়েছে। এবং হয়তো আমাদের যারা নতুন কাজ করতেছে তারা হয়তো এই ইতিহাসগুলি জানে না, এর জন্য তারা মনে করছে যে না, হয়তো খুব ইজিলি হয়ে যাবে। কষ্টটা করার পর আপনি ইতিহাস তৈরি করতে পারবেন, আপনি লিখতে পারবেন। আপনি যে আরামে আরামে সবকিছু করে ফেলেন, আপনি লিখবেনটা কি আপনার ইতিহাসের পেজ, ইতিহাসের আপনার বই আপনি লিখবেনটা কি, আপনার অ্যাচিভমেন্টটা কোথায়? আপনি যত বেশি কষ্ট করবেন, যত বেশি স্ট্রাগল করবেন, যত বেশি মাইন্ডসেট নিয়ে আপনি কাজ করে অ্যাচিভমেন্ট করবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি আপনার অ্যাচিভমেন্টের বইয়ের মধ্যে আপনি লিপিবদ্ধ করতে পারবেন। আর এইভাবে করে করেই কিন্তু আজকে আমি যদি বলি, ওই জিরো থেকে শুরু করে মানে ব্যক্তিটা এই স্ট্রাগলের মাধ্যমে, কষ্টের মধ্য দিয়ে এভাবে করে প্রত্যেকটা বিষয় করে করে একটা করে কি করা হয়েছে অ্যাচিভমেন্ট গুলি লাইফে। কারণ আমি যদি আমার জায়গা থেকে বলি, আলহামদুলিল্লাহ আমার লাইফে আমি যা চেয়েছি এ পর্যন্ত আমার ড্রিম বলেন, আমার অ্যাচিভমেন্ট বলেন, সবকিছু অ্যাচিভ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আপনার হলো গিয়ে তাহিদ স্যার বলে গেছেন যে সবকিছু হয়েছে, সবকিছু এই প্রতিষ্ঠানের মাধ্যমে, এই কর্মের মাধ্যমে সবকিছু হয়েছে। এবং এটাও আমি বলি যে আজকে আমি এই জায়গাটা আসছি, আমার অ্যাচিভমেন্টটা তখন আরো বেশি অ্যাচিভমেন্ট হবে যখন আমার এই পজিশনে, আমার কমিউনিটি এবং আপনারা প্রত্যেকেই এই জায়গাটায় এসে আপনারা আমার মতো কথা বলতে পারবেন, তখন আমাদের আসলে মূল সার্থকতা হিসেবে আমাদের নিজেদেরকে আমরা আবির্ভাব করতে পারবো। সো এই বিষয়টা আমার জায়গা থেকে অনেক বেশি মনে হয়েছে। এভাবে করে আসলে কষ্ট করতে হবে, এবং এই কষ্টটা যদি প্রত্যেকেই করতে পারেন, আপনাদের লাইফেও আপনারা প্রত্যেকটা অ্যাচিভমেন্ট আপনারা বলে বলে করতে পারবেন, এতে কোনো সমস্যা। আলামিন ভাই। জি ভাই, অনেক বেশি ধন্যবাদ। সালামি চলে যাবো আজকে বিকাশে, এই প্রত্যাশা করি আপনার প্রতি। সবাই আমরা বিকাল অবশ্যই অবশ্যই পাঠিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আমরা এখন নেক্সট গেস্টের কাছে চলে যাব। তার কথা শুনলে আমরা অলওয়েজ নতুন কিছু সম্ভাবনা তৈরি হয় আমাদের মাঝে, এবং রেকর্ড তৈরি করা এবং রেকর্ড ব্রেক করার যার রেকর্ড আছে, এরকম একজন ব্যক্তির কাছে চলে যাচ্ছি। আমি সরাসরি আমাদের এই প্রোগ্রামে আহ্বান জানাচ্ছি আমাদের উত্তরবঙ্গের ডাইনামিক লিডার আমাদের রকি হাসান ভাই। আসসালামু আলাইকুম, আজকের ঈদটা আপনার কেমন কাটলো এই সংক্ষেপটা আমাদের। জি, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা এবং আমার জায়গা থেকে অনেক বেশি ভালোবাসা জানাই। আমি প্রায় এই কথাটা বলি যে আমার দুইটা ফ্যামিলি, একটা হচ্ছে পুরো ঈদের ফিউচারে যারা আমরা একসাথে সম্পৃক্ত আছি তারা হচ্ছে আমার একটা ফ্যামিলি, আর একটা হচ্ছে আমার ব্যক্তিগত ফ্যামিলি এখন আমি যেখানে আছি। আমি আশা করছি যে আপনাদের সবার ঈদ খুব দারুণ ভাবে কেটেছে, সবার উজ্জ্বল হাসি মাখা মুখ দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে।
আপনাদের সাথে মিট করতে বলো আজকে আমার অনেক বেশি ভালো লাগছে। আমার জায়গা থেকে আলামিন ভাই, আমার ঈদ তো আজকে এবার দারুণ কেটেছে। এখনো আমি গ্রামে আছি। তো গ্রামে তো সবাই আমরা অলমোস্ট এখন আছি যারা ঈদ পালন করছি। তো গ্রামের ঈদটা অলওয়েজ কিন্তু ডিফারেন্ট। আমরা শহরে যারা থাকি গ্রামে আসার জন্য আমাদের দেখা যাচ্ছে যে মন একটু হাহাকার করে, বাট সময় হয় না। বাট তারপরে যখন এই ফাঁকা সময়, এই ওকেশনে আমরা যখন গ্রামে আসি আমাদের ভালো হয়। তো আমার জায়গা থেকে ঈদ খুব দারুণ ভাবে কেটেছে। এখনো ঈদ ঈদ আমেজের মধ্যে আমি আছি এবং পুরো ফ্যামিলি আছে আমার। আমিও আশা করছি যে আপনারা সবাই এখন ঈদ আমেজের মধ্যেই রয়েছেন। আলামিন ভাই। জি ভাই, যেহেতু গ্রাম থেকে কানেক্ট করেছেন, একটা কোয়েশ্চেন আমাদের অনেকের মাথায় ঘুরপাক খায়। তো গ্রামে থেকে আসলে বিজনেসটাকে চালু রাখা অথবা ভালো জায়গাতে যে অনেকের জন্য টাফ জব, অনেকে ঢাকা চলে আসে বিজনেসটা করতে। তো আপনি গ্রামে থেকে গ্রামে বসে বিজনেসটা করে এত রংপুর বিভাগ থেকে আপনি রংপুর বিভাগ থেকে আপনি বিজনেস করছেন, তো এটার পিছনে আসলে কোন কোন বিষয়গুলো আপনার কাজ করেছে? তো কোন বিষয়গুলো রাইট নাও আমাদের এই নতুন অ্যাসোসিয়েট অথবা নতুন বিজনেস পার্টনারদের মাথায় রাখা উচিত? আই হোপ আপনার জন্য এই কোয়েশ্চেনটা একটা পারফেক্ট এবং আমরা একটা পারফেক্ট অ্যান্সার আপনার থেকে করতে পারি। জি আলামিন ভাই, ধন্যবাদ আপনাকে। খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন, কারণ প্রশ্নটার সাথে খুবই রিলেটেড। আমি আজকে যে রুমে বসে আমি কথা বলছি, আমি কাজ শুরু করার আমার গত 6 বছর আগে কাজ শুরু করেছিলাম। তো আমার মনে আছে আমি যখন আপনাদের বয়সে ছিলাম, যখন আমি কেবল কাজটা শুরু করেছিলাম, তখন এভাবে করে গ্রামে এসে রুমে রুমে বসে মিটিং বা কলে কথা বলার আমার কাছে কোনো সুযোগ ছিল না। আমার বাসা থেকে মোটামুটি 5 মিনিট বা 3-4 মিনিট হাঁটলে ক্ষেত বাড়ি পাওয়া যায়। আপনারা তো মাঠ বুঝেন। তো ওই মাঠের মধ্যে যেতাম, কারণ বাসার মধ্যে নেট পেত না। তো বাইরে গিয়ে আমি মিটিং এ অথবা আমাদের স্যারদের সাথে যদি কথা বলতে হতো তখন আমি ওগুলোতে জয়েন করতাম। তো জয়েন করে ওভাবে করে কাজ করছি। তো আলামিন ভাই যে কথাটা বলেছে যে গ্রামে থেকেও ব্যবসাটা করে কিভাবে করে আজকে রংপুরের মতো একটা বড় শহরে যায় একটা বড় টিম তৈরি করা হয়েছে আমার। তো বিষয় হচ্ছে যে আমার ভিতরে শুরু থেকেই একটা সদ ইচ্ছা ছিল যে যদি আমার এই ব্যবসাটা করতেই হয়, আমি যেহেতু করবোই এটা, তাহলে আমি ছোট করে করবো না, বড় করে করবো। আমি সবসময় বড় করে একটু চিন্তা করার চেষ্টা করি। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে হয়তো আমি কাজটা গ্রামে থেকে শুরু করেছি, গ্রামে থেকে যতটুকু পারি করব। বাট আমার মেন্টালিটি ছিল যে কখনোই গ্রামে থেকে সেন্ট্রাল লিডার হওয়া যায় না। ধরেন এখানে আলামিন স্যার কথা বলছে, আমার আগেও বক্তারা কথা বলে গেছে খুব দারুণ ভাবে। আমাদের তৌহিদ ভাই কথা বলেছেন, মিজান ভাই কথা বলেছেন, আমাদের রমজান ভাই কথা বলেছেন। তারা কিন্তু ঢাকা কেন্দ্রিক ব্যবসা করে এবং তারা কিন্তু মূল জায়গাটা থেকে কিন্তু ব্যবসাটাকে নেতৃত্ব দেয়। তো আমার কাছে মনে হয়েছে যে আমি গ্রামে থেকে কখনোই একটা বড় কমিউনিটিকে নেতৃত্ব দিতে পারবো না, কোম্পানির মূল ফোকাসে আসতে পারবো না। তখন আমি কি করছি, আমার এলাকা ছেড়ে দিয়ে আমি কিন্তু গেছি। বাট এই এলাকা ছাড়ার আগে আমার কিন্তু একটা বড় টিম হয়ে যায়, যেখানে আমার সামথিং 100 পিপল কাজ করে। মোটামুটি 100 পিপল আমি কি করছি, গ্রামে থাকা অবস্থায় ক্রিয়েট করে কিন্তু দামি দেন শহরে মুভ করছি। গ্রামে আমার জন্য কাজটা করা খুব টাফ ছিল। আমার মনে আছে যে ওই সময় আমি যখন কাজ করতাম, তো বাড়ি থেকে শহর আমার হচ্ছে 16 কিলোমিটার দূরে। আমার গ্রাম যেখানে আমি এখন অবস্থান করছি, এখান থেকে আমার শহর ঠাকুরগা, সেখানে যেতে 16 কিলোমিটার রাস্তা আমাকে পাড়ি দিতে হয়। তার মাঝখানে আমার একটা নদী পড়ে, সেই নদীর মধ্যে অনেক সময় ছোট নৌকা থাকে অথবা সাঁকু থাকে, তো ওটা পার হয়ে যেতে হয়। তো আমি অফিস যেতাম হচ্ছে সাইকেল নিয়ে, বুঝছেন। আমাদের বাসায় সাইকেল ছিল, সেই সাইকেল নিয়ে আমি অফিসে যাতায়াত করতাম। গ্রামে খুব টাফ আমার জন্য, ব্যবসাটা গ্রাম থেকে করাটা খুবই টাফ ছিল, এই যে ছোট্ট একটা টিম তৈরি করছিলাম। কারণ আপনি দেখবেন শহরে খুব কম সমালোচনা হয়, কারণ শহরের পাশের ফ্ল্যাটে কোন ব্যক্তি থাকে এটা জানে না। কিন্তু গ্রামের মানুষ কি হয়, ওই যে জন্মের শুরু থেকেই বংশ পরম্পরা থেকে কিন্তু জেনে আসে যে ওই ছেলেটা কি করে, ওই ছেলেটা বাবা কি করে, ওই ছেলেটার বংশ কেমন। তো ওই জায়গা থেকে ধরেন আমি ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা গ্রাম থেকে উঠে এসে আমি কি করতেছি, আমি তখন বলা শুরু করলাম আমার স্বপ্নের কথাগুলো, যে আমি একটা সময় আমি 4 চাকা কিনবো, আমি 2 চাকার একটা গাড়ি কিনবো, আমি একটা সময় মাসে 3 লাখ 4 লাখ টাকা, লাখখানেক টাকা ইনকাম করবো। এটা কিন্তু গ্রামের মানুষের কাছে বিশাল একটা বিষয়, এবং তারা কোনোভাবেই এই জিনিসটাকে মেনে নিতে পারতো না। এবং আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই আমি দাওয়াত দিয়েছিলাম, ইনভাইট করেছিলাম যে আমার প্রতিষ্ঠানটা বেস্ট, আপনি আমার সাথে কাজ করলে আপনিও কি করতে পারবেন, তুইও এটা করতে পারবি, কেউ লাখ টাকা কিনে মতো। তারা আমার এই কথাটাকে কোনোভাবেই বিশ্বাসযোগ্য মনে করে না। তো আমি যখন অফিসের জন্য রওনা দিতাম সাইকেল নিয়ে, তো আমার আশেপাশে বাড়িতে যারা থাকতো, আমার চাচাতো ভাই, চাচারা, আমার দাদারা, এবং যারাই ছিল না কেন আমার কাজিনরা আমাকে নিয়ে টিটকারি করতো। তো মনে করেন যে আপনি সাইকেল পুষতেন, আর আপনার অফিসে একটা কন্ডিশন আছে যে আপনি যদি অফিসে যেতে চান তাহলে আপনাকে ফর্মাল ড্রেস পরে যেতে হবে। মানে আপনার একটু জিনিসটা চিন্তা করেন, এটা গ্রামের দিকে টিচারদের ক্ষেত্রে আপনারা দেখবেন যে টিচাররা সাইকেল নিয়ে যায়, বাট হচ্ছে প্রফেশনাল শার্ট প্যান্ট জুতা পরে তারা কি করছে, সাইকেল চালায়, মনে করেন যে স্কুলে যাচ্ছে। আপনারা যারা গ্রামে
থেকেছেন কখন তারা দেখতে পারেন। তো আমি এভাবে করে বের হয়ে যেতাম, কারণ বস বলছে যে তোমাকে বাড়ি থেকেই, আমাদের চমক স্যার আমাদেরকে বলতো যে বাড়ি থেকেই তোমাকে শার্ট প্যান্ট ইন করে বের হইতে পারতে হবে। তো এই বিষয়টা খুব অড লাগতো গ্রামের মানুষের কাছে। তো তারা আমাকে নিয়ে মজা মাস্তি করতো যে এই যে দেখেন স্যার বের হয়েছে, এবার স্যার এবার অফিস যেতেছে। তো ওই সময়টা আমার খুব খারাপ লাগতো, কষ্ট লাগতো যে মানুষ আমাকে নিয়ে মজা নিচ্ছে, টিটকারি করছে। তো আমাকে বিভিন্ন ভাবে মানুষ কিন্তু আটকানোর চেষ্টা করেছে যেন আমি এই কাজটা না করি, কারণ এই কাজটা করলে আমি ভালো কিছু করতে পারবো না, কোম্পানি আমাকে ছেড়ে যাবে, কোম্পানি আমাকে ফেলে দিবে, এইসব কোম্পানি থাকে না, নানান ধরনের কথাবার্তা কিন্তু গত মানে 6 বছর আগে কিন্তু এগুলো আমাকে শুনতে হয়েছে। এখন আপনাদের জন্য ব্যবসাটা যতটা সহজ, কারণ একটা গ্রামের ছেলে, একটা গ্রামের মেয়ে, গ্রামের একটা বয়স্ক বৃদ্ধ মানুষ, সেও কিন্তু এখন ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় এই জিনিসটা জানেন। বাট গত 6 বছর আগে, করোনার আগেও কিন্তু মানুষ এতটা কিন্তু প্রপারলি জানতো না যে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়। তো আমি জানি যে আপনারা হয়তো এই প্রবলেম গুলো ফেস করছেন। তো আমার জীবনের প্রবলেম গুলো ফেস করতে করতে আমি চ্যালেঞ্জ নিই যে মানুষ যেভাবেই করে আমাকে চিৎকার করুক, মজা করুক, মাস্তি করুক, বাট একটা সময় আমি রকি ব্যাক করবো এই গ্রামে, বাট ওই গ্রামে একটা সময় আমি রাজত্ব করবো, এরকম করে আমার ভিতরে একটা মেন্টালিটি আমি তৈরি করি। এবং আজকের দিনে বাস্তবতা এসে যদি আমি বলি যে আমার গ্রামে আপনি যদি পুরো গ্রাম, পুরো ইউনিয়নকে যদি আপনি এক জায়গায় রেখে যদি আপনি কাউন্টিং শুরু করেন যে সব থেকে হাইস্ট ইনকামটা কে করে, আমি বলবো যে নিশ্চিত করে সেটা রকির নাম আসবে নাম্বার 1 তালিকে। কারণ 24 থেকে 25 বছর বয়সে একটা ছেলে মাসে 4 থেকে 5 লক্ষ টাকা ইনকাম করে, চারটিখানি বিষয়। আমার গ্রামের অনেক ব্যবসায়ী, বড় বড় শিল্পপতি আছে যারাও কিন্তু এই পরিমাণ টাকা ইনকাম করতে পারে। তো আজকে যারা আপনারা গ্রাম থেকে ব্যবসাটা করতেছেন, আপনারা এখান থেকে শুরু করেছেন, আপনাকে মনে রাখতে পারবেন শিকড় ঘুরে গেলে হবে না। আপনার আব্বু আজকে, আমরা অনেক সময় এটা নিয়ে অরিড হই যে আমার তো বাড়িটা খুব সুন্দর না, আজকে আমি বিল্ডিং ঘরে বসে আছি। আমার মনে আছে আমাদের মাটির ঘর ছিল, আমাদের একটা সময় মাটির ঘর ছিল, মাটি দিয়ে বানানো ঘর ছিল। তো আমার স্বপ্ন ছিল যে আমি একটা সময় আমার টাকা দিয়ে আমি ঘর বানালাম। তো আজকে আমি যে রুমটার মধ্যে বসে আছি, পুরো বাড়ি আমি আমার টাকা দিয়ে করছি। আমি মনে করি যে গিফট করছি আমার ফ্যামিলি, এই বাড়িটা আমি গিফট করছি। তো আপনারা যারা গ্রামে কাজ করছেন, নিজেকে ছোট মনে করার কোনো অপশন নাই। বাবা মা কোন অবস্থায় আছে, আপনার বাবা কৃষি কাজ করে, দিন মজুরের কাজ করে, ভ্যান চালে, রিক্সা চালে, ডাজন্ট ম্যাটার। এটা কোনোভাবে আপনাকে ম্যাটার করে না, আপনার ব্যবসায়িক ডেভেলপমেন্ট কোনোভাবে আটকায় রাখতে পারবে না। দেখেন আমরা এই ব্যবসাটা যারাই শুরু করেছি, আপনারা একটু আগে যারা সিনিয়ররা কথা বলে গেছেন, একটু পরে আমাদের চমক স্যার কথা বলবে, আমরা কিন্তু জিরো ইনভেস্টে এই ব্যবসাটাকে শুরু করছি। শুধুমাত্র এই মস্তিষ্কে থাকা আমাদের নলেজ আর আমাদের আত্মবিশ্বাস এবং পরিশ্রমের মাধ্যমে কিন্তু আমরা আমাদের অবস্থান তৈরি করছি। এবং যার কারণে আপনি দেখবেন যে গতানুগতিক পদ্ধতিতে আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে 24 বছর 25 বছর বয়সে অনেক ছেলে মেয়ে তার বাপ মার কাছ থেকে কিন্তু লাখ লাখ টাকা সম্পত্তি, জমি জায়গা পেয়ে থাকে। আমরা কিন্তু কিচ্ছু পাইনি, আমরা জিরো থেকে স্টার্ট করেছি, নিজের একটা রাজত্ব আমরা তৈরি করার জন্য চেষ্টা করছি। তো আমি মনে করি যে যারা আপনার গ্রামে আছেন বা যে যেখানে আছেন, যেভাবে আছেন, ওইখান থেকে একটা ভালো মন মানসিকতা নিয়ে আপনাদেরকে রানিং হতে পারতে হবে এবং মাথায় রাখতে পারতে হবে যদি আপনি নেতৃত্ব দিতে চান তাহলে আপনাকে গ্রাম থেকে বের হয়ে শহরে যেতে পারতে হবে, যেখানে আমাদের লিডাররা বসে আছে, আমাদের মেন্টররা বসে আছে, তাদের সংস্পর্শে আমাদেরকে থাকতে পারতে হবে। তাহলে আমরা বড় নেতা হতে পারবো, নেতৃত্ব দিতে পারবো এবং মানুষ আমাদের কথা শুনবে, আমরা ইতিহাস রচনা করবো। ওইভাবে করে মেন্টালিটি নিয়ে আমাদের এগোতে পারতে হবে। আলাদিন ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। এবং আই হোপ বাকিরাও আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তো আমি যখন কাজটা শুরু করি, আমি যদি আমার কথা বলি, তো আমার বাবা মা বলতো যে তুমি এই কাজটা করতেছো, কয়দিন থাকবে এই কাজ, আজকে আছে কালকে থাকবে, তখন তুমি কি করবে? তো এই কোয়েশ্চেনটা মোটামুটি খেলা যাবে, অনেকে কিন্তু এটা ফেস করে। তো এখন এই পরিস্থিতিতে আমি যদি আপনাকে এই কোয়েশ্চেনটা করি, ধরেন আপনি এখন যে জায়গাতে আছেন, আমাদের এই সেক্টরে এইটাকে যদি আমরা সাইডে রেখে আপনাকে নতুন করে ক্যারিয়ার শুরু করতে বলি, তাহলে আপনি কোন প্রফেশনে ক্যারিয়ারটা আবার শুরু করবেন? তো আমার বাবা মা যখন আমাকে কোয়েশ্চেনটা করতো, আমাকে বলতো যদি কোম্পানি চলে যায় অথবা যে কাজটা বন্ধ হয়ে যেত, তাহলে যদি আমি ভাবে আনসার দিতাম, যদি এটা শেষ হয়ে যাবে আমি আবার শুরু করবো। তা আপনার কাছে যদি এই কোয়েশ্চেনটা আনসারটা কেমন? আচ্ছা, আপনি যদি আমাকে অপশন দেন, আপনি যদি বলেন যে ভাই আপনাকে ডক্টরি চাকরি দিয়ে দিচ্ছি বা আপনাকে বিদেশে প্রবাস জীবনে পাঠিয়ে দিচ্ছি যেখানে আপনার মোটামুটি অনেক স্যালারি হবে, আমি অ্যাকসেপ্ট করবো না। কারণ আপনি যদি এই সেলস এর বাইরে আমাকে যেতে বলেন, আমি আর অ্যাকসেপ্ট করতে পারবো না। কারণ এই সেলস এর যে মজা, কারণ আমি তো জানি যে এখানে এই স্ক্রিনে যারা আছে তারা আমার সাথে একমত হবে হয়তো বা, যে ধরেন আজকের দিনে অনেকে, আমি নিশ্চিত যে এই পুরো মাস চলে যাচ্ছে 500 টাকা ইনকাম করে নাই, এই স্ক্রিনে অনেকে আছে, অথবা 2টা সেল করতে পারেনি। আমার মনে আছে টানা 3 থেকে 6 মাস আমি কোনো সেল করতে পারিনি। প্রথম দিকে যখন কাজ করতাম আমার 3 থেকে 6 মাস আমি সেল করতে পারিনি।
কারণ তখন একটা সেলস করার জন্য 40 কিলোমিটার 45 কিলোমিটার দূরে যায় একটা ট্রাফিককে ফিজিক্যালি খাতা কলমে আমাকে বোঝাতে হতো। তো ওই সেলসটা করতে খুব কষ্ট হতো। যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন, আমি তখন ওই একটা সেলস করতে পারি না, 500 টাকা ইনকাম করতে পারি নাই। বাট আজকের দিনে এই 5 বছর বা 6 বছরের এই ডিফারেন্সিতে দেখা যাচ্ছে যে এখন পুরো টিম থেকে আমার 6 থেকে 7টা সেলস বের হয়। আবার দেখা যাচ্ছে যে একদিনে মোটামুটি 50 থেকে 60টা সেলস বের হয়। যেখানে আমার 6 মাসে একটা সেলস হয় নাই, সেখানে এখন একদিনও 50+ সেলস কিন্তু টিম থেকে চলে আসে, আমার সেলস হয়ে যায়। তো ওই জায়গা থেকে যখন আমি 500 টাকা ইনকাম করতে নেয়, আজকে কিন্তু আমি চাইলেই রকি 5 লাখ টাকা ইনকাম করার জন্য একটা কল নিতে পারি। বাট জব লাইফে আমি কখনো এইভাবে করে নিজেকে কল করতে পারতাম না। কারণ বস যে আমাকে নির্ধারিত স্যালারিটা দিবে ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু আমার জীবনকে আমাকে ব্যালেন্স করতে হয়। ধরেন আমি এই মাসে মানে এমন ভাবে করে টাকা খরচ করছি যে কোনো হিসাবই নেই, ঠিক যেমন যেখানে যত টাকা লাগে, যেখানে যত লাগতেছে সেখানে সেভাবে করে তত খরচ করতেছি। বাট আপনি যদি একজন টিচারকে প্রশ্ন করেন, সে চাইলেই কি ফ্রিডম নেই, তার যে টাকা সেই টাকা কি যখন যেভাবে ইচ্ছা খরচ করতে পারবে? সে চাইলেই কি তার জীবনে যে কোনো সময় যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারবে? পারবে না। তো এই সেলস লাইফের এই 6 বছরের ক্যারিয়ারে আমি যে সকল ফ্রিডম গুলো আমার লাইফে পেয়েছি, আমাকে যদি এখন অন্য কোনো ক্যারিয়ার অফার করা হয় যে আপনি আমার কোম্পানিতে জব করবেন সকাল 10টা থেকে রাত 6টা পর্যন্ত বা সন্ধ্যা 6টা পর্যন্ত বা রাত 8টা পর্যন্ত, আপনাকে মাসে 2 লক্ষ টাকা স্যালারি দিব, কেউ যদি আমাকে অফার করে 5 লক্ষ টাকা স্যালারি দিবে, আমি রকি, আমি 100% আপনাকে নিশ্চিত করতে যাই আমি রিজেক্ট করবো। 5 লক্ষ টাকা যদি আমাকে স্যালারি দিতে চাই, কারণ আমি জানি যে আজকে হয়তো আমি 5 লক্ষ টাকা ইনকাম করতেছি, কিন্তু আগামী 2 বছর, আগামী 1 বছর পরে আমি কিন্তু আর 5 লক্ষ টাকা ইনকাম করবো না, আমি কিন্তু 10 লক্ষ টাকা ইনকাম করবো। কিন্তু ওই কোম্পানি আমাকে 5 লক্ষ অফার করতেছে, এর বেশি কিন্তু তিনি আমাকে আর বাড়াবে না, যাবে না। কিন্তু আমার তো অফার একটা সম্ভাবনা আছে। আমাদের প্রেসিডেন্ট স্যার বলে যে এই সেলস প্রফেশন থেকে একজন ব্যক্তি চাইলে সর্বনিম্ন, তার কাছে সর্বনিম্ন হচ্ছে সেলস প্রফেশন থেকে 15 লক্ষ টাকা ইনকাম করতে পারে। তাহলে রকি আমার যেখানে 15 লক্ষ টাকা ইনকাম করার মতো একটা অপরচুনিটি, একটা প্ল্যাটফর্ম রেডি হয়ে আছে, তাহলে আমি কেন অন্য জায়গায় ফোকাস করবো? পৃথিবীর অনেক মানুষ যদি আমাকে কনভিন্স করার চেষ্টা করে, তারপর আমি কনভিন্স হবো না, আমি বলবো যে আমি সেলসম্যান থাকতে চাই, আমি সেলসটাই করতে চাই, এবং সেলসটা আমার নিজেদের কন্ট্রোলের মধ্যে রেখে, আমি যখন কন্ট্রোলে রাখতে পারবো তখন কম ইনকাম হবে, বাট আমি যখন কন্ট্রোলে রাখতে পারবো তখন বেশি ইনকাম হবে। তো আমি নিজেকে কন্ট্রোলে রাখতে চাই, আমার সেলসটাকে কন্ট্রোলে রাখতে চাই, এবং এই সেলস প্রফেশনের মধ্যে দিয়ে আমি আমার জীবনকে বড় করতে চাই। কারণ আমি আমি চাই আমার জীবনে একজন বড় বিজনেসম্যান হবে। তাহলে বড় বিজনেসম্যান হওয়ার প্রথম শর্ত হলো যে আপনাকে প্রথমে আগে সেলসম্যান হতে পারতে হবে। কারণ যে সেলসটা পারফেক্টলি পারে সে কিন্তু বড় বিজনেসম্যান হতে পারবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তাহলে আমি আগে একজন ভালো সেলসম্যান হতে চাই, দেন বিজনেসম্যান হতে চাই। আমি অন্য কোনো জায়গায় আমার ক্যারিয়ার এস্টাবলিশ করতে চাই না। আলামিন স্যার। থ্যাংক ইউ ভাইয়া, অনেক বেশি ধন্যবাদ। কিছু কোয়েশ্চেন আছে, আমরা শেষের দিকে সময় ছিল, আবার আপনার আমরা কানেক্ট করতাম। আমরা প্রত্যেকেই রকি ভাইয়ের জন্য একটা লাভ রেট দিব। আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, এখন আমরা যাদের সাথে যার সাথে আমরা এখন কানেক্ট করতে চাচ্ছি, তার সাথে কানেক্ট হওয়ার আগে যেটা দেখতে পাচ্ছি একটা, অনেকে এখন পর্যন্ত সঠিকভাবে জয়েন নাই, আবার অনেকেই চলে যাচ্ছেন, অনেকের ভিডিও অফ, আপনি কি শুনতেছেন কিনা আমি জানি না। তো আমি বলতে চাই আজকে আমরা এখানে যে আলোচনাগুলো করছি অথবা যে কথাগুলো বলতেছি, এগুলো রিয়েল লাইফ স্টোরি। আপনি চাইলে এক একজন স্টোরিকে অ্যানালাইসিস করে এক একটা মুভি বানাতে পারেন। ওই মুভিগুলো কিন্তু রিয়েল লাইফ স্টোরি হবে, কিভাবে করে একটা ব্যক্তি জিরো থেকে তাকে টপ লেভেলে নিয়ে আসতে হয় 2 থেকে 4 বছরের, এই ব্যক্তিদের কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। মাথায় রাখবেন, আগামীতে আপনি এখানে আসবেন এবং আগামীতে আপনার গল্প কেউ হয়তো শুনবে। ঠিক আছে? ওকে, আমরা এখন চলে যাব আরেকজন ডায়নামিক ব্যক্তি, যাকে আমি আমার এই বিজনেসের একজন বড় ভাই হিসেবে দেখি, এবং অলওয়েজ সে আমাকে ছোট ভাইয়ের মতো গাইডলাইন দিয়ে থাকে। আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের উত্তরবঙ্গের ডায়নামিক পার্সন এবং উত্তরবঙ্গকে যিনি লিড দিচ্ছে আমাদের চমক ভাইয়ের কাছে। ভাই আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে ঈদ মোবারক। জি আলহামদুলিল্লাহ স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি ভাইয়া, ঈদ মোবারক আপনাকে। আপনার জি জি ধন্যবাদ। ওকে, আমরা ফাইনালি চমক ভাইয়ের সাথে যেহেতু কানেক্ট করতে পেরেছি, আমার অনেক সময় চমক ভাই কোয়েশ্চেন করতে খুব মন চায়, বাট আমরা বড় ভাই আকারে করতে পারি না। তো আজকে যেটা সুযোগটা পেয়েছি, আমরা কিছু কোয়েশ্চেন অবশ্যই করবো। আর তার আগে চমক ভাইকে আমি একটা জিজ্ঞেস করতে চাই, যেটা সবসময় অনেকের মাথায় থাকে, আর ধরেন সালামির যে বিষয়টা। তো এবারে ঈদে হিউজ পরিমাণে একটা সালামি দিচ্ছিল, বাট সবাই যেটা জানে না, এটা অ্যামাউন্টটা কিভাবে আমাদের শেয়ার করা যাবে, তাহলে আমরা অনুপ্রাণিত হবো আপনার মতো এই মতো সালামি দেওয়ার। আচ্ছা আচ্ছা। তো বিষয়টা হলো যে আমি মোটামুটি আমার একটা লিস্ট ছিল, খাতা আছে,
তো এই লিস্টে আমার লিস্ট ছিল যে আমাকে মিনিমাম হচ্ছে ৭৪,০০০ টাকা সালামি দিতে হবে। তো আসলে বাজেট তো বাজেটে, এটা যদি আপনারা হচ্ছে সরকারি বাজেট দেখেন বা অন্যান্য কোনো বাজেটও দেখেন, বাজেটে কিন্তু কখনোই কোনো কাজ হয় না। তো এটা ছিল আমার একটা মিনিমাম একটা বাজেট। তো এটা বাজেট ছাড়েও প্রায় আরো ২০,০০০ বেশি হয়ে গেছে আর কি অলরেডি। তাহলে বলা যায় যে একদম যদি খুচরা মুচরা সব হিসাব করি, অলমোস্ট ১,০০,০০০ কাছাকাছি। এবং আলহামদুলিল্লাহ এটা দিতে আমার কোনো কার্পণ্যতা নাই, এটা আমি খুব প্রাউডলি দিই যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই সামর্থ্য দিছে। এবং আমি দোয়া করি আমার টিমের যারা পার্টনার রয়েছে তারাও যেন এটা কি আগামীতে দিতে পারে। মেবি আপনার লিস্টের মধ্যে থেকে আমার আমার নামটা বাদ করে নিতে আসলে ভালো হতো। জি জি স্যার, আপনার আসলে আপনার বিকাশ নাম্বারটা আমার কাছে নেই স্যার। ওকে ওকে, নো নো প্রবলেম। আমার তাতে আমিও আছি স্যার, আমার তো বাদ করছে। জি জি জি, আপনাদের বিকাশ নাম্বারগুলো কাইন্ডলি আমাকে দিয়ে দিবেন। আচ্ছা, যেহেতু আপনি যে বিষয়টা বললেন যে সালামি ১,০০,০০০ টাকা পার হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে একটা দারুণ একটা বিষয় ঘটেছে এবং আগামীতে ঘটবে। তো একজন মানুষ সফল হওয়ার জন্য অনেকগুলো বিষয় নিয়েই কাজ করে। তো আপনার জায়গা থেকে আপনার সফলতার পিছনে অথবা আপনার টিম পার্টনারদের সফলতার পিছনে আপনার কোন বিষয়টা সব থেকে কাজ করে, কোন বিষয়টা নিয়ে আমাদের কাজ করা উচিত, আর যদি আমাদের সংক্ষিপ্ত থাকলে। আচ্ছা, এখানে আমি যদি একটা বিষয় খুব ছোট্ট করে বলি, যেমন আজকে ঈদের দিন, আমি একদম অনেস্টলি আপনাদেরকে বলি যে আমি যে এখন মিটিংটা করছি খুব আনন্দ নিয়ে খুব মজা পাচ্ছি, আমি খুব ডেডিকেটেড, বিষয়টা কিন্তু এরকম না। এবং আমার সাথে আপনারাও কিন্তু অনেকেই একই অবস্থায় আছেন। আরে শালা ঈদের দিন আবার এগুলো কি কাজ কাম আজব কথাবার্তা, কি পাগল ছাগলদের সাথে আছে। তো যাদের আমার মতের সাথে বা আমার চিন্তার সাথে যাদের মিল রয়েছে তাদেরকে আসলে মানে অনলাইন কোলাকুলি করার তো কোনো অপশন নাই, মানে থাকলে ওইটাই করতাম আমি। এখন বলবেন যে তাহলে ভাইয়া আপনারা এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ কেন করছেন বা আপনি তাহলে কেন আছেন। আসলে সফল ব্যক্তি এবং ব্যর্থ ব্যক্তিদের মধ্যে খুব কমন একটা পার্থক্য আছে, যেটা আপনাদের অনেকের কমন করবে। যেমন যদি আপনারা দেখেন যে শুরুর দিকে কিন্তু ৫০০-র কাছাকাছি ব্যক্তি ছিল, তো এখন কিন্তু দেখা গেছে যে মাত্র কত ৩৬৪ জন। তাহলে অন্যান্য সময় কিন্তু আমাদের কোনো প্রোগ্রাম হইলে দেখা গেছে যে ১,০০০-এর কাছাকাছি পার্টিসিপেন্ট হয়, তাহলে আজকে তারা নাই। ফাইন, তাহলে তারা যে নাই, আসলে আপনি একটু দেখেন যে তার মধ্যে আপনার মধ্যে আমার মধ্যে পার্থক্যটা কি, বা তার চিন্তা চেতনাটা কি, আপনার আমার চিন্তা চেতনাটা কি। আমি কিন্তু এই জন্য শুরুতেই বলছি যে অনেস্টলি আমিও কিন্তু কি বিরক্ত, আর স্যালারিদের দিন কিসের কাজ, কিন্তু তারপরেও কিন্তু আমি আসি। কারণ সফল ব্যক্তি এবং ব্যর্থ ব্যক্তিদের মধ্যে কমন একটা পার্থক্য যে ভাই আমাকে এটা ভালো লাগে না, তারপর আমাকে করতে হবে। আমি যদি এটা আজকে করি তাহলে কি আমি এক ধাপ আগাই গেলাম। কারণ আমার জীবনের অন্যতম একটা লক্ষ্য যেহেতু কি সফল হওয়া বা আমার ফ্যামিলির পাশে দাঁড়ানো বা আমার ড্রিম ফুলফিল করা, তাহলে এই জন্য কিন্তু অনেস্টলি কিন্তু আমি বলতেছি এটা কোনো রকম কাজ না, আমি কিন্তু বিরক্ত। তাহলে আমি বিরক্ত হওয়ার পর কেন? কারণ আমি জানি যে এখান থেকে অনেক ভাই বোন আছে যারা আজকে এখানে কানেক্ট হবে, যাদের জন্য এই প্রোগ্রামটা অনেক বেশি প্রয়োজনীয়। এরকম অন্যতম একটা সিদ্ধান্ত নিবে। তাহলে এখন যদি আপনি আমাকে বিরক্তির পর আমি এই প্রোগ্রামে কেন আসি, এটা হচ্ছে সিম্পল একটা লজিক হচ্ছে কি যে আমি যেহেতু জীবনে অনেক বড় হতে চাই এবং আমার যারা টিম পার্টনার রয়েছে তাদেরকে নিয়ে আমি অনেক স্বপ্ন দিই। তাহলে আমি যে অনেক বড় হব, এই বড় হওয়ার পিছনে অন্যতম যেটা চালিকা শক্তি আমার ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি বা আমার বিগত দিনের এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা মনে করি যে আপনি যদি জীবনে অনেক বড় হতে চান তাই আপনার প্রচন্ড পরিমাণ ইচ্ছা শক্তি লাগবে, যেটা আমাদের মাঝে অনেকের কম। তাহলে আমি যদি ছোট করে আপনাদেরকে একটু বলি, একটা সময় আমার এরকম ছিল যে আমার মেন্টর আমার সিনিয়র আমাকে ফোন দিত, তারপর আমি কাজ করতাম। আবার সে যদি আমাকে কোনো কাজ ফলো আপ না করতো বা এটা না আপনি এটা কেন করেন না এটা করেন, তখন আমি করতাম। তো একটা পর্যায়ে আমি তখন বুঝলাম যে এই ক্যারিয়ারটা আমার, এই বিজনেসটা আমার, এই টিমটা আমার, আমি সফলতাটাও আমার, এবং যেই টাকাটা ইনকাম হবে এই টাকাটা একান্তই আমার। তা আমাকে আমার মেন্টর কি করছে, অলওয়েজ আমাকে ফলো আপে রাখে, আমাকে বারবার একই কাজ বারবার করার জন্য বলে, তারপর কিন্তু আমি করি। তো এই অনুভূতিটা আমি আমার যখন আসছে বা এই উপলব্ধিটা যখন আমার আসছে, আমি যখন বুঝছি যে না জীবনটা যেহেতু আমার সফল আমাকেই হইতে হবে, তাহলে আমার মেন্টর আমাকে কেন বারবার বলবে, আমার লিডার কেন আমাকে বারবার বলবে, কারণ টাকাটা তো আমিই নিব, স্যালারিটা তো আমার অ্যাচিভ হবে, টিমটা তো আমার বড় হবে। তাহলে ওই উপলব্ধিটা আমার যেদিন আসছে, আসার পর থেকে ওই দিন থেকে আমি সোজা হয়ে গেছি যে না টিম আমার, বিজনেস আমার, টাকা আমার, তাহলে সবকিছু আমাকেই করতে হবে। তাহলে এই যে একটা ইচ্ছা শক্তি, এখন আপনাদের অনেকেরই হয়তো এটা কমন পড়বে, আবার অনেকেরই পড়বে না, কারণ আমি তো ছিলাম মোটামুটি খুব ফাঁকিবাজ ধরনের। তো ওই ফাঁকিবাজি করার চেষ্টা করতাম আর
তো আপনাদের যাদের কমন পড়ছে এটা, আপনারা কাইন্ডলি এটা একটু চেঞ্জ করবেন, কারণ যেহেতু ভাই সবকিছু আপনার মেন্টর আপনাকে বারবার বলবে, একাধিকবার বলবে, সেও কিন্তু বারবার বলতে বলতে বিরক্ত হয়। তাহলে এতে করে যখন আপনাকে একটা জিনিস বারবার বলে, আবার আপনারা যেই মেন্টরের বা যেই লিডারের নেতৃত্বে কাজ করছেন, তার টিমে আরো 2 জন 4 জন 5 জন ব্যক্তি কিন্তু রয়েছে, তাহলে তারা যেহেতু আরো 2 জন 4 জন 5 জন ব্যক্তি রয়েছে, এই 2 4 5 জনের মধ্যে থেকে 1 জন 2 জন এরকম আছে যাকে একটা কাজ একবার বললেই হয়, বা তাকে বলতে হয় না, সে নিজ দায়িত্বে কাজটা করে, সেই ব্যক্তিটা টিমটা কিন্তু কি আল্লাহর রহমতে অনেক দূর আগায় যায়। এবং আপনারা অনেকেই দেখে হিংসা করেন না, মানে পজিটিভ হিংসা যেটা, যে আমরা তো নিজামের টিমে কাজ করি, তৌহিদ ভাই টিমে কাজ করি, ওর কাজ কেন আগায় গেছে, ওর সেল কেন বেশি হয়, ওর টিমটা তো এত পারফেক্ট কেন। তো এইটার পিছনে কিন্তু অনেকগুলো রিজন আছে, যে রিজন গুলো আমরা হয়তো খালি চোখে দেখতে পারি না। এটা যখন আপনি খাতা কলম নিয়ে অ্যানালাইসিস করবেন, তখন আপনি বুঝবেন যে অমুকের ব্যবসাটা আসলে ভালো হচ্ছে কেন। আপনি দেখবেন যে তার ভিতর যে ইচ্ছা শক্তিটা, এই ইচ্ছা শক্তিটা অনেক বেশি প্রবল। আর আমারও শুরুর দিকের ইচ্ছা শক্তিটা যেরকম ছিল যে আমাকে একটা আইফোন কিনতে হবে, ইস আমার যদি একটা বাইক হয়, তো ওইগুলো আসলে হয় কি ধরনের, ওগুলো হয় উইশ টাইপের। একটা হচ্ছে যে আমি করবোই করবো, একটা হচ্ছে উইশ, আমার যদি হয়। তো বিষয়টা হয়ে গেছে এরকম, যদি আপনারা ওই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারেন, যেমন আজকেও কিন্তু আমি অনেস্টলি বলতেছি, আমি কিন্তু আজকের এই প্রোগ্রামে কিন্তু কি আমি আমার ইচ্ছার বিরুদ্ধে আসছি। ঈদের দিন আপনাদের অনেকেরই কি একই রকম চিন্তা ভাবনা আছে, যাদের আছে তাদেরকে যে আপনি একটা অনলাইন খোলাখুলি আর কি। তাহলে এখন বিষয়টা হইলো যে ভাইয়া, যে আপনি আপনার ইচ্ছা শক্তিটাকে কিভাবে বাড়াবেন, এটা খুবই সিম্পল। এটার জন্য আপনি আগে দেখেন যে আপনি কেন কাজ করবেন, আপনার লাইফের যে কষ্টগুলো আছে, দুঃখগুলো আছে, অপমানগুলো আছে, এটা আপনি একটা খাতায় নোট করেন। যে আপনার বাবা মাকে হয়তো কেউ অপমান করেছে, বা আপনারা আর্থিকভাবে অসচ্ছল হওয়ার কারণে হয়তো কেউ আপনাদেরকে কটু কথা বলেছে, বা কারো যদি এক্স ওয়াই জেড থেকে থাকে, মানে মনের মানুষ যে টাইপের, আমার ছেলেদের বহুত কাহিনী, ওইদিকে না যাই। তো এরকম কিন্তু মানুষের অনেকগুলো জেদ থাকে, অপমান থাকে, না পাওয়া থাকে, হতাশা থাকে। তো আপনার লাইফের এরকম যতগুলো খারাপ সময় আছে ভাই, আপনি খারাপ সময়গুলোকে লিখেন, পারলে ফোনের ওয়ালপেপার দিয়ে রাখেন। আপনি এটা দেখবেন, আর আপনার কাজের ইচ্ছা শক্তি, উইল পাওয়ার কেমনে না পারে, তারপর আপনি আমাকে ইনবক্স করেন, এরপরে যদি আপনার কাজের ইচ্ছা শক্তি না পারে। জি আলামিন ভাই, আমি মনে হয় আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। পারফেক্টলি অ্যান্সারটা পেয়েছি এবং আমিও নোট পাইলাম। অনেক আকাঙ্ক্ষা আছে, অনেক প্রবলেম আছে আমার লাইফে, অনেক অনেক কিছু কথা বলতেছে, ছোট ছোট করে অ্যান্সার দিতে পারছে। আশা করছি আগামী একদিন আরো বেশি অ্যান্সার দিতে পারবে। আরেকটা বিষয় আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, এটা সাবিককে জিজ্ঞেস করছিলাম, সেটা হচ্ছে ক্যারিয়ার শুরু করার জন্য তো আমাদের সময় আছে। বাংলাদেশের ছাত্র দেখা যায় যে অনার্স কমপ্লিট করার পর, মাস্টার্স কমপ্লিট করার পর চাকরির লাইফে যেতে পারে। তো এইটা কি বর্তমান পারফেক্ট একটা সময় অনার্স শেষ করতে, মাস্টার্স শেষ করে চাকরি শুরু করা, অথবা ক্যারিয়ার শুরু করা, নাকি আরো আগে, অথবা কখন শুরু করা উচিত আপনার দৃষ্টিকোণ? আচ্ছা, এটা যদিও আমাদের সময় কম, আজকে আবার মাসের ক্লোজিং ডে, আমাদের শেষ করতে হবে। একদম যদি ছোট করে বলি, যেমন আমি যখন 7 8 পড়তাম, সেই সময় আমার প্রচুর নেশা ছিল বই পড়ার। আমি প্রচুর বই পড়তাম, মানে যত রকম হাবিজাবি বই আছে সব বই আমি পড়তাম। এবং আরেকটা খারাপ নেশা ছিল, সেটা হলো আমি প্রচুর পরিমাণ গান শুনতাম, এখনো তো শুনি, মানে সেই সময় প্রচন্ড লেভেলে গান শুনতাম। তো আমাদের ওই ফ্রেন্ড সার্কেলটার মধ্যে মানে মানে হরেক রকম বন্ধু বান্ধব, বিশেষ করে যেমন আমার নামটাও আমার কাছে মাঝে মাঝে একটু আজগুবি টাইপের মনে হয়, কারণ এই নামের মানুষ খুব কম আর কি। তো আমার যারা বন্ধু বান্ধব রয়েছে তাদের নামগুলো সবগুলো তারা কি একদম আনকমন টাইপের, এগুলো নাম সচরাচর খুবই কম। কিন্তু আমাদের সার্কেলটার মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল, এক একজন এক একটা নিয়ে ব্যস্ত। যেমন আমাদের একটা ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল হচ্ছে বিনিময়, ওর নামই হচ্ছে বিনিময়। সে প্রচুর পরিমাণ ছবি আঁকে, এবং সে হচ্ছে বাংলাদেশ চিত্রকলা, শিল্পকলা একাডেমির যে হচ্ছে কি বলে, মানে একটা ভালো একটা পদে আছে, যদিও বেসরকারি চাকরি, এখান থেকে তার কি অনেক ভালো ইনকাম। আমাদের আরেকটা ফ্রেন্ড আছে, ওর নাম ছিল হচ্ছে মালদিন। এখানে আমাদের ঠাকুরগাঁ যারা আছে তারা চিনবে, মানে আমাদের ফ্রেন্ড সার্কেল সবার নামই ছিল একটু আশ্চর্য ধরনের। তো ওই সময় থেকে আমরা এক একজন এক একটা কাজে ব্যস্ত ছিলাম, মানে এক একজনের নেশা এক একটা ছিল। তো একটা সময় আমাদের কম বেশি আপনাদের প্রত্যেকের সার্কেলই অনেকেই অনেক কিছু এরকম ছিল, যে আহ, মানে একটু প্রেমিক পুরুষ টাইপের আর কি, প্লে বয় টাইপের। তো আমাদের ফ্রেন্ডস সার্কেলদের মধ্যে এরকম কি অনেকগুলো আছে। তো তারা যদি এখন দেখি যে এখনো তারা মোটামুটি এগুলাতেই ব্যস্ত আর কি। আবার আরো কিছু বন্ধু বান্ধব থাকে আপনাদের সার্কেল হয়তো বা ছিল, যে ক্লাস 8 9 এই বয়সটাতেই তারা কিসে চলে যায়, নেশার জগতে চলে যায়, বিভিন্ন ধরনের নেশা বা মাদক এইগুলাতে কিন্তু তারা কি চলে যায়। আবার কিছু ছেলে পেলে আছে যেগুলো ক্লাসের ফার্স্ট বয় হয় বা 1 থেকে 10 এর মধ্যে, তাদেরা তো দেখা গেছে কি প্রচন্ড পরিমাণ পড়ালেখা করে। তো এই ফ্রেন্ড সার্কেলদের মধ্যে বিভিন্ন রকম কি ভ্যারাইটিস লোকজন থাকে। তাহলে আপনি যদি আপনার সার্কেলটা থেকে একটু দেখেন
যে আপনার সার্কেলের মধ্যে সব থেকে ভালো অবস্থানে কি আছে। ওই ক্লাস 8, 9 এবং ইন্টার ফার্স্ট ইয়ারে যেই ব্যক্তিটা যেই কাজটা নিয়ে ব্যস্ত থাকে, সে পরবর্তীতে তার ক্যারিয়ারে ওই জায়গাটাতেই ফোকাস করে এবং সে আপাতপক্ষে ওই জায়গাটাতেই যায়, যদি একান্ত তার কোনো বাধ্যবাধকতা না থাকে। তাহলে দেখা গেছে যে ইন্টারের সময়টা এবং ক্লাস 8, 9 থেকে ইন্টার পর্যন্ত এই সময়টা যেটা, এই সময়টাতে কি হয়, যেই কাজটা বা যেই জিনিসটা নিয়ে ব্যস্ত থাকে, পরবর্তীতে তার ক্যারিয়ারটা কিন্তু সে না চাইলেও ওই দিকেই চলে যায়। তাহলে এখন এই সময়টাতে যারা কাজ করছে, বিশেষ করে যারা আপনারা এই মুহূর্তে ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার করছেন, মানে এই ধরনের মানুষগুলোকে দেখলে আমার অনেক হিংসা হয়। মানে আমি যদি আমার ক্যারিয়ারের শুরুটা ওই সময় থেকে করতে পারতাম, তাহলে আমি কি হয়তো আরো অনেক দূর আগে যেতে পারতাম, কিন্তু ওইটা যাইতে পারিনি। তো তারপরেও কিন্তু একটু দেরিতে হলেও শুরু করছি, আলহামদুলিল্লাহ আল্লাহ একটা ভালো পজিশনে রাখছে। তাহলে এখন আমি বলবো যে এটা স্টুডেন্ট থাকা অবস্থায় যারা এই কাজটা করবে, বা আপনি যদি আরো সহজ করে বলি, মনে করেন যে এখানে যারা একটু সিনিয়র আছে, আপনারা যদি তাদেরকে ফলো করেন যে প্রত্যেকটা মানুষের কিছু ভালো অভ্যাস বা কিছু খারাপ অভ্যাস থাকে, বা আপনারা যারা মাসে এখন 20,000 30,000 টাকা ইনকাম করেন, আপনার হয়তো কিছু ভালো অভ্যাস বা কিছু খারাপ অভ্যাস ছিল। আপনার কাছে যখন টাকা পয়সা আসা শুরু করবে, আপনার এই ভালো অভ্যাসটার পিছনে আপনার টাকা বেশি খরচ হবে, আপনার এই খারাপ অভ্যাসটার পিছনে আপনার বেশি টাকা খরচ হবে। এটা সিম্পল। তাহলে আপনার এখন থেকে যে ভালো অভ্যাস বা খারাপ অভ্যাস, আপনি এটাকে একটু চুজ করেন যে আমি কোনটা ভালো অভ্যাস কতটুকু রাখবো, কোনটা খারাপ অভ্যাস কতটুকু কমাবো। তাহলে আপনি যদি আপনার ভালো অভ্যাসের জায়গাগুলোতে আপনার স্কিল নিয়ে আসেন, ডিসিপ্লিন নিয়ে আসেন, কনসিস্টেন্ট নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার আগামী সময়টা ওই ধারাবাহিকতাই চলবে। এবং আপনি যদি এখন থেকে আপনি 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 যেখানেই করেন, হয়তো আপনি এখানে অনেকে আছেন যাদের 6 মাস 1 বছর বা 2 বছর যাবত কাজ করছেন, তাহলে আপনি এখন আপনার কাজের পিছনে যদি টাকা পয়সা বেশি আপনি খরচ করেন, বা আপনি আপনার টুলসের পিছনে যদি খরচ করেন, আপনি স্কিলের পিছনে খরচ করেন, এই যে খরচ করার যে আপনার ভালো অভ্যাস বা খারাপ অভ্যাস বা অন্যান্য যে খারাপ অভ্যাসগুলো আছে, এই ভালো অভ্যাস খারাপ অভ্যাসে কিন্তু আপনাকে 1 বছর 2 বছর পর আপনার কাঙ্ক্ষিত জায়গাটা থেকে আপনাকে নিয়ে যাবে। তাহলে এখনই কিন্তু আপনার জন্য কি স্টুডেন্ট লাইফে থাকা অবস্থায় এটা হচ্ছে আপনার জন্য একদম পারফেক্ট সময়। কারণ আপনি এখন যেটা করবেন, আগামীতে আপনার ওই জিনিসটারই নেশা হবে, ওই জিনিসটা আপনার পেশা হবে, এবং ওই জায়গাটা থেকে আপনার ক্যারিয়ার হওয়ার সম্ভাবনা আছে। এবং আপনি সফল হইলে বা আপনি টাকা কামাইলে ওই জায়গাটা থেকে কিন্তু টাকা কামানোর আপনার জন্য সব থেকে বেস্ট অপশন। বিশ্বাস না হলে আপনাদের সার্কেলের মধ্যে যারা রয়েছে তাদের থেকে আপনারা কি করবেন, মিলাই দিবেন। জি আলামিন ভাই। অনেক বেশি ধন্যবাদ। আরেকটা শেষ কোশ্চেন রিলেটেড, আজকে আমরা যখন প্রোগ্রামটা শুরু করি প্রায় 400-450 পার্টিসিপেট ছিল। আমরা রোজার মাসে যখন প্রোগ্রামটা করেছিলাম প্রায় 1000 লোক কানেক্ট ছিল। সেখানে একটা কিন্তু বৈষম্য আছে, কেউ কাজ করতেছে অনেক মনোযোগ করে, কেউ কাজ করতেছে না। তো আসলে এই বিজনেসে কারা সফল হতে পারে এবং কারা আসলে ব্যর্থ হয়, এটার মধ্যে তার পার্থক্য যে বিষয়, এবং এইটার থেকে কিভাবে আমরা বের হয়ে আসতে পারি, সফলতা কাতারে আসতে পারি, এটার জায়গা থেকে আপনি কোন কাজগুলো করা হোক। আচ্ছা, এটার উত্তরটা খুবই ছোট একদম। এটা যদি আমি সিম্পলি আপনাদেরকে বলি, যদি আপনারা দেখেন যে আপনারা অনেকেই জানেন আমাদের একটা গ্রুপ রয়েছে, এই গ্রুপটা কি পাওয়ার হাউস। আপনি আসলে প্রত্যেকটা নামের পিছনে কিন্তু একটা কারণ থাকে। তো আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন যে আমাদের হচ্ছে এডুকেশনের টোটাল কার্যক্রমগুলো যেখান থেকে পরিচালিত হয়, এটা কিন্তু পাওয়ার হাউস থেকে কি হয়, সিদ্ধান্ত হয়। আপনি যদি দেখেন যে ভাই পৃথিবীতে এর থেকে আরো ডাইনামিক নাম আছে, তাহলে ওই নামগুলো বাদ দিয়ে আসলে পাওয়ার হাউস কেন ভাই? কারণ ওই জায়গা থেকে পাওয়ারটা তৈরি হয়, পাওয়ারটা তারপর কি ধারাবাহিক ভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তাহলে এখানে আমি আপনাদেরকে সিম্পলি বলি, আপনি পৃথিবীর যত বড় বড় সফল মানুষ আছে, সফল ব্যবসায়ী আছে, বা আমি আপনাদের এডু ফিচারের কথাই যদি বলি, মানে এই কথাটা সবাই নোট নেন, নোট নিতে না পারলে মাথার মধ্যে পিন করে রাখেন। এটা খুবই ছোট এবং সিম্পল একটা কথা, কিন্তু খুব ইফেক্টিভ। বলতে পারেন যে এই কথাটা কোটি টাকা দামে। ভাই আপনার ব্যবসা সেদিনই ভালো হবে যেদিন আপনার একটা জুটি থাকবে। এটা আবার কি রোমিও জুলিয়েটের জুটি না। আপনার আপলাইনের সাথে যেমন ডাউনলাইনের একটা সম্পর্ক থাকে, মানে সোজা কথা, যদি আপনি আমার মেন্টরের কথা আমাকে বলতে পারেন, আমার মেন্টর রুবেল ভাই, তো আমি আমার যত ভালো কাজ খারাপ কাজ আমি যাই করি, ভালো মন্দ যাই করি, আমার ভালো খারাপ সবকিছুই সে জানে। এবং আমি তাকে বলে যাই যে বস আমি আজকে এটা করছি, এটা এটা করছি, বা এটা করতে যাচ্ছি, বা এটা করবো, ভালো খারাপ সব। তো যেগুলা হচ্ছে অতিরিক্ত হয়ে যায়, সে আমাকে বলে না চমক ভাই এটা করা যাবে না, এটা করেন না। আবার যেটা ভালো সেটা তো বলে হ্যাঁ এইভাবে আরো সুন্দরভাবে গুছাই করতে পারেন। এদিক থেকে আমার উপরে জুটিটা আবার কি আছে, ঠিক আছে, এটা একদম কি আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে একদম কোটি টাকার কথা। আপনার যদি জুটি ঠিক থাকে, প্রথমত আপনার উপরে আপনার মেন্টরের সাথে আপনার সবকিছুর সমাধান আছে কিনা, যে আপনি আপনার মেন্টরকে মন খুলে প্রাণ খুলে উজাড় করে কথাবার্তা বলতে পারেন কিনা, এনি কাইন্ড অফ প্রবলেম। এটা হলো প্রথম। দ্বিতীয়ত, আপনার যেই 2 জন 4 জন 5 জন 7 জন 8 জন 10 জন টিম পার্টনার রয়েছে, যেটা আপনার টপ ম্যানেজমেন্ট, তো
তো এই টপ ম্যানেজমেন্টের মধ্য থেকে যে প্রত্যেকটা ব্যক্তির পুঙ্খানুপুঙ্খানু বিষয়গুলো আপনি জানেন কিনা, সে রিলেশনে আছে কিনা, তার ফ্যামিলির অবস্থা কি, তার ভাই বোন কতজন, তার বাবা মা সুস্থ আছে কিনা, বা পারিবারিক আর্থিক অবস্থা কি, এবং আপনার টিম পার্টনার যারা রয়েছে, আপনার অধীনে যারা কাজ করছে, 2 জন 4 জন 5 জন, এদের সাথে যদি আপনার এরকম একটা কি থাকে, জুটি না থাকে, তাহলে আপনার দ্বারা অনেক বড় টিমের মালিক হওয়া কখনোই সম্ভব না। আর আপনি যদি আপনার জুটিটাকে ঠিক করতে পারেন, এটা আরো সহজ করে যদি আমি বলি, আপনারা যদি দেখেন যে আমাদের এমডি স্যার এবং আমাদের রাকিব ভাই, ইকবাল ভাই রাকিব ভাই সম্পর্কটা কি, তারা যা যেখানে যেমনে যেমনে বলার সবকিছুই করে। আবার আপনি যদি আমাদের রাকিব ভাইয়ের সাথে আমাদের প্রেসিডেন্ট স্যারের সম্পর্কটা দেখেন, একদম কি মানে ভাইয়ের রক্তের ভাইয়ের মতো কি একটা সম্পর্ক। আবার আমার টিমের যারা পার্টনার রয়েছে তাদের সাথেও আমার কি, তাদের ভালো মন্দ খারাপ সবকিছুই আমি জানি। তাহলে আমার সাথে তার সম্পর্কটা কি, আবার সেম ভাবে আমার মেন্টরের সাথে আমার সম্পর্কটা কি। বললাম তো, আমি যত আগাম প্রকম করি আমার মেন্টর সব জানে। আবার আপনি যদি দেখেন যে ক্রিকেট খেলায় যে খেলাটা আসলে জমে কখন, বা একটা খেলায় 300 350 400 রান কখন হয়, যখন একটা পার্টনারশিপ হয়, একটা জুটি হয়, যে এই দুইটা প্লেয়ার কি অনেকক্ষণ ধরে খেলতেছে, তাদের একটা মোমেন্টাম চলে আসছে, তখনই কিন্তু আসলে কি হয়, ওই পার্টনারশিপটা অনেক দূর যায়। তাহলে সেম ভাবে আপনার মেন্টর যদি আপনার উপর সন্তুষ্ট থাকে, এবং আপনার যারা ডাউনলাইন, এই ডাউনলাইন গুলো যদি আপনার উপর সন্তুষ্ট থাকে, আমরা কিন্তু অনেক সময় করি কি, শুধুমাত্র উপরে হাত তুলি, নিচে হাত তুলি, ও তো আমার কথা শুনে না, ওইটা করে না, ওইটা করে না, বেয়াদব, ও টাইম মতো মিটিং এ আসে না। মানে একটা হচ্ছে তার দোষ, আপনার টিম পার্টনার দোষ করবে, এটা স্বাভাবিক, কিন্তু এজ এ লিডার হিসাবে আপনাকেও এটা খেয়াল রাখতে পারতে হবে যে আমার টিম পার্টনাররা লজিক্যালি আমার উপর সন্তুষ্ট কিনা। আমার টিম পার্টনার যদি ভাবে আরে আমাকে 5,000 টাকা সালামি দেয় না, আমি তার উপর সন্তুষ্ট না, এটা তো কি কোনো লজিকই না। লজিক্যালি আপনার টিম পার্টনার আপনার উপর সন্তুষ্ট কিনা, এবং লজিক্যালি আপনার মেন্টর আপনার উপর সন্তুষ্ট কিনা। যদি আপনার এই জুটিটা ঠিক জায়গা মতো হয় ভাই, তাহলে আপনার ব্যবসা টুডে টুমোরো হয়ে যাবে, এটাকে আটকে রাখতে পারবে না। হয়তো এই মুহূর্তে আপনার ব্যবসা খারাপ, কিন্তু আপনার ব্যবসার জীবনে কেউ আটকে রাখতে পারবে না। এবং আলামিন ভাই যে প্রশ্নটা ছিল যে অনেকে ভালো করতে পারে, অনেকে ভালো করতে পারে না, তো আমরা হচ্ছে বাঙালি, তো ওই কিছুদিন আগে একটা প্রবাদ বাক্য করছিলাম, খুব ভালো লাগছে। আমরা তো বাঙালি, পাহাড় পাই না, তাই বাসে উঠি। এখন পাহাড়ে উঠতে মন চাইছে, একটু উঁচাতে উঠি, তো পাহাড় তো পাচ্ছি না, কি করবো, একটু বাসে উঠি। তখন পাবলিক কি করে, বাসে উঠে, বাস বলতে কি ওই মিনি ক্লাস না আর কি, বাস ঝাড় আর কি, ব্যাম্বো। তো আমাদের বাঙালি পাহাড় পাই না, কি করি, বাসে উঠি। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা অনেক সময় কি করি, কন্ডিশনে বা পার্ট টাইম মেন্টরের আমরা হচ্ছে মেন্টরশিপটা মানি, যে আমার মেন্টর যদি আমাকে এটা এটা বলে, এটা এটা করে, এই সার্ভিস গুলো দেয়, বা এই জিনিসগুলো আমাকে সমাধান করে দেয়, তাহলে আমি আমার মেন্টরকে মানবো, নাহলে আমি মানবো না। বা আচ্ছা ঠিক আছে, আমি আগামী 3 মাস 6 মাস আমি আমার মেন্টরকে মানবো, যদি সমাধান হয় তাহলে মানবো, নাহলে মানবো না। এটা হবে আপনার জীবনের সব থেকে বড় একটা ভুল সিদ্ধান্ত। ভাই আপনি আপনার মেন্টরকে মানেন, কারণ আপনাদের টিম, আপনাদের টিমের লোকজন আছে, আপনাদের টিম পার্টনার আছে, আপনারা এটা বুঝেন যে ভাই আপনি আপনার ডাউনলাইনের কখনোই খারাপ চাইবেন, আপনি আপনার টিম পার্টনারের খারাপ কখনোই চাইবেন না। সেম ভাবে আপনার যে মেন্টর রয়েছে, সিনিয়র লিডার রয়েছে, সেও আপনার খারাপ কোনোদিন কোনোভাবেই চাইবে না। তো আপনাদের যাদের ব্যবসা তুলনামূলক খারাপ, আপনি একটু মিলাই দেখেন যে আপনার মেন্টরের সাথে সকল বিষয়ে আপনার সম্পর্ক, আপনার মতামত, আপনার কার্যক্রম, আপনার চিন্তা চেতনা এক আছে কিনা। যদি এক থাকে আলহামদুলিল্লাহ, আপনার ব্যবসা উঠবে ভাই। আর যদি না থাকে ভাই, আপনি যদি জীবন যৌবন শেষ করে দেন, আপনার টিম কোনোদিন উঠতো, আমার এক্সপিরিয়েন্স যেমন। তো ওই যে আমার যে প্রশ্নটা করছিল, এটার উত্তরটা হচ্ছে একদম খুবই সিম্পল, এক লাইনের উত্তর, যে ভাই আপনার যতদিন পর্যন্ত একটা জুটি হবে না, ততদিন পর্যন্ত কখনোই আপনি অনেক বড় টিমের মালিক হইতে পারবেন না। তাহলে এই জুটিটা কি, আপনার মেন্টরের সাথে আপনার কি সব রকম একদম কথাবার্তা হবে, আপনার ডাউনলাইনের সাথেও কি আপনার সব রকম কথাবার্তা হবে। তাই বলে আবার এই গল্প করেন না, এই তুই না তোর গার্লফ্রেন্ডের সাথে কালকে ডেটিং এ গেছিলি, ওখানে যাই কি কথা বলছিলি, এই সব না। ব্যবসায়িক রিলেটেড, আপনার পরিবারের কোনো সমস্যা রিলেটেড, পড়ালেখা রিলেটেড, মানে লিমিটের মধ্যে যতটুকু সম্পর্ক বজায় রাখা যায় সেজন্য কি সবকিছুই জান। আবার বেশি ফ্রি হইতে যান না, তখন বলবেন এই কিরে তো খুব স্মার্ট, খুব হ্যান্ডসাম, এই সে আপনি জানি তো গার্লফ্রেন্ড কয়টা, মানে ওগুলো হচ্ছে আবার কি খোঁজানি আলাদা, ওইগুলাতে যায় না। লিমিটের মধ্যে একজন বড় ভাই হিসাবে, বা আপনি আপনার বড় ভাইয়ের সাথে যতটুকু শেয়ার করতে পারেন, ওই সম্পর্কটা বা ওই জুটিটা তৈরি করেন ভাই, আপনার ব্যবসা কেউ আটকে রাখতে পারবে না। সর্বোচ্চ 3 মাস লাগবে আপনার টিম উঠাইতে। যদি আপনার আপলাইনের সাথে আপনার কোনো সমস্যা থেকে থাকে ভাই, আপনি তাড়াতাড়ি কাগজ কলমে আপলাইনের সাথে বসেন। যদি আপনার টিম পার্টনারের সাথে কোনো সমস্যা আপনার থেকে থাকে, মনোমালিন্য থেকে থাকে ভাই, আপনি আপনার টিম পার্টনারের সাথে বসেন, সমস্যার সমাধান করেন ভাই, সর্বোচ্চ 3 মাস লাগবে আপনার টিম উঠে যাইতে। জি আলামিন স্যার, আমি মনে হয় উত্তরটা দিতে পেরেছি। অনেক বেশি ধন্যবাদ। মেন্টর আমার জন্য আশীর্বাদ। আমি আমার মেন্টর সাথে কানেক্ট থেকে ব্যবসাটাকে সামনে এগিয়ে নিয়ে যাবো। আমরা প্রত্যেকেই চমক ভাইয়ের জন্য লাভ রেখে
যেহেতু আজকে আমাদের মাস ক্লোজ, আমাদের কাছে সময় আছে আর মাত্র 26 মিনিট, আমরা বেশি কালক্ষেপণ করবো না। সর্বশেষ আমি সকলকে ঈদ মুবারক দেওয়ার মাধ্যমে আমাদের প্রোগ্রামটা ক্লোজিং এ যাবো। তো আজকে যারা আমাদের সাথে বক্তব্য দিয়েছে আমি সবাইকে বলবো আমরা একসাথে আজকের অডিয়েন্স সবার জন্য একটা ঈদ মুবারক বলবো। আশা করছি আপনারা প্রত্যেকেই প্রস্তুত আছেন। আমি 3 2 1 বলার সাথে সাথে আপনারা বলার চেষ্টা করবেন। তো আমরা অডিয়েন্স যারা আছে আমরাও ঈদ মুবারক শোনার পর যদি আমরা বলতে পারবো না, আমরা একটা লাভ রিয়েক্ট দিব যেন একসাথে সবার লাভ রিয়েক্ট সামনে আসছে। তো এটাকে আমরা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ভিডিও করার মাধ্যমে আমরা এটাকে আমরা ক্যাপচার করে রাখবো। আমরা কি সবাই প্রস্তুত আছি কিনা আমাদের আজকের গেস্ট যারা আছেন প্রস্তুত থাকেন? তাহলে আসলে আমরা বিষয়টা করি। আমি ভিডিওটা অন করে রাখি। 3 2 1 গো। ঈদ মোবারক। ঈদ মুবারক। ঈদ মোবারক আজকের অডিয়েন্স যারা আছে। এবার আমরা অল অডিয়েন্সের কাছ থেকে ঈদ মোবারকটা শুনতে চাই। আমরা যারা যারা কানেক্ট আছে আমরা প্রত্যেকেই আনমিউট হবো এবং আনমিউট হয়ে ঈদ মোবারক করার চেষ্টা করবো। তাই আপনি সবাইকে আনমিউট করার ঈদ মোবারক। মুবারক 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 সবাইকে ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক, আমাদের কাছে সময় একেবারে কম, বেশি সময় নাই। আমরা একটু তার বেশি কালকে করবো ইনশাআল্লাহ। পরবর্তী ঈদে আমরা আমাদের এই লাইভ মাধ্যমেই করবো। আজকের প্রোগ্রামে যারা যারা শেষ সবার জন্য অনেক কিছু শুভকামনা রইল। সকলকে অনেক 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 বেশি ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা আজকে ঈদের দিন পালন করলাম। ঈদের দিন অনেকেই সেলস কন্ট্রোল করেছে, অনেকেই বিজনেসে কন্টিনিউ করেছে। এই মাসটা যেটা আমরা শেষ করছি, পরে অলরেডি 3টা মাস আমরা শেষ করলাম। আগামী মাস আমাদের জন্য যেন সবচেয়ে অ্যাচিভমেন্ট একটা মাস হয়। গত 3 মাসে আমরা যা করতে পারিনি, আগামী মাসে আমরা সেটা করে আমাদের রেকর্ড আমরা ধ্বংস করার চেষ্টা করব। সবার জন্য অনেক বেশি শুভকামনা রইল। সকলেই সকলের মেন্টরের সাথে আছে কুশলী বিনিময় করে, টিম পার্টনারদের সাথে কুশলী বিনিময় করে আপনার বিজনেসের সর্বোচ্চ মাত্রায় আপনি যান, এই প্রত্যাশা রেখে আজকের প্রোগ্রামটা আমরা এখানে শেষ করলাম। সকলকে অনেক বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং সকলকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক। Recording stop.